যে কোনো এক্সাম যদি তুমি ক্র্যাক করতে চাও বা সেই এক্সামে যদি তুমি ভালো স্কোর করতে চাও, তাহলে তোমার প্রথমে যেটি প্রয়োজন সেই এক্সামে থাকা যে কোনো টপিক, প্রত্যেকটি টপিক খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া। হ্যাঁ, তোমাদের সিলেবাসে থাকা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটি একটি ইম্পর্টেন্ট কবিতা। আজ আমি ওই ইম্পর্টেন্ট কবিতার প্রত্যেকটি লাইন অ্যানালাইজ করব, ওয়ার্ড বাই ওয়ার্ড। সেই লাইনে লুকিয়ে থাকা থিম, সিম্বল, ফিগার্স অফ স্পিচ, টোন, পার্সপেক্টিভ, প্রত্যেকটি জিনিস আলোচনা করব। ইভেন প্রত্যেকটি ওয়ার্ডের সারফেস মিনিং, ইনার মিনিং সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। হ্যাঁ, এই ভিডিওটি হয়তো একটু লেন্দি হয়ে যাবে, কিন্তু যদি তুমি একটু সময় বার করে একটিবারের জন্য পুরো ভিডিওটি দেখে নাও, আর তোমার কোনো ডাউট থাকবে না। নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং কমেন্ট সেকশনে বলে যেও, লাইক করে যেও। চলো শুরু করা যাক। দেখো, কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার আগে কিছু ব্রিফ ইন্ট্রোডাকশন দরকার। আমি এই মুহূর্তে কবিতাটি শুরু করার ঠিক আগেই গুটি কয়েক তথ্য তুলে ধরতে চাইছি। সেই তথ্যগুলো আমি ব্রিফলি তুলে ধরেছি এবং যখন কবিতাটি পড়াবো তখন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করব। তার আগে আমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন একটু দরকার কবি সম্পর্কে। তোমরা অবশ্যই ডিটেলসে পড়বে, আমি এখানে জাস্ট পয়েন্ট করে কিছু তথ্য দিয়ে দিচ্ছি। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি জন্মগ্রহণ করেছেন 1770 7 এপ্রিল কাম্বারল্যান্ড, ইংল্যান্ডে। তিনি মারা গিয়েছেন 1850 23 এপ্রিল ওয়েস্টমরল্যান্ডে। এবং তিনি পড়াশোনা করেছিলেন সেন্ট জনস কলেজে। এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে আমরা নেচার পোয়েট হিসেবে জানি, যাকে বলা যেতে পারে যে উর্সিপার অফ নেচার, যিনি নেচারকে ফিলোজফার, গাইড, টিচার, ফ্রেন্ড হিসেবে দেখেছেন, তার অনেক ইম্পর্টেন্ট কবিতা রয়েছে। তোমাদের যখন এই কবিতাটি পড়ছো, তা পড়ার আগে আমাদের রোম্যান্টিক এজ, রোম্যান্টিক পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থের সাথে বাকি কবিদের কি পার্থক্য, এনার কি কন্ট্রিবিউশন, সবকিছু জানতে হবে। ঠিক আছে, আমি এত কিছু এই মুহূর্তে বলছি না, তাহলে আমার ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে। আমি জাস্ট ওনার সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে আসল কবিতাতে চলে যাব লাইন বাই লাইন অ্যানালাইজ করার জন্য। ওকে, চলো। তো ওনার মেজর ওয়ার্কস অনেকগুলো রয়েছে, আমি গুটি কয়েক এখানে দিয়েছি। যেমন লিরিক্যাল ব্যালাডস, আমরা জানি যে লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হওয়ার পর ধরে নেওয়া হয় যে রোম্যান্টিক মুভমেন্টের শুরু। তবে তিনি স্যামুয়েল টেলর কলেজের সাথে কোলাবোরেশনে এটি লিখেছিলেন, লিরিক্যাল ব্যালাডস 1798। এবং তার আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ক হলো দ্য প্রিলিউড, যেটি তিনি মারা যাওয়ার পর 1850-তে পাবলিশ হয়। ওকে, আরেকটি হলো পোয়েমস ইন 2 ভলিউমস, এটিও ইম্পর্টেন্ট ওয়ার্ক। কেন? কারণ আমাদের সিলেবাসে যেটি রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, সেটি এইখান থেকেই নেওয়া। ওকে, নেক্সট হচ্ছে, দেখো, তার জীবনে দুজনের ভীষণ ভূমিকা রয়েছে। এক হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, এবং ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার বোন। বলা যেতেই পারে যে তার দ্বারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভীষণ পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছেন এবং তিনি বিয়ে করেছিলেন মেরি হাচিনসনকে। ঠিক আছে, একটু মনে রাখবে 1843, এটি খুব ইম্পর্টেন্ট সাল, কারণ এই সময় তিনি পোয়েট লরেট হন ইংল্যান্ডের। ওকে, এবং বলা যেতেই পারে যে হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স, ওকে, অফ ইংলিশ রোমান্টিসিজম। বা রাদার অনেকে এটাই মনে করেন যে তিনি নিজেই ছিলেন ফাউন্ডার অফ ইংলিশ রোমান্টিসিজম। তো এই হচ্ছে ব্রিফ ইন্ট্রোডাকশন ওনাকে নিয়ে। এরপর অবশ্যই আমাদের জেনে নিতে হবে ওনার ফিলোজফি। যদি না ফিলোজফি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে এই কবিতাটি আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তো চলো ছোট্ট করে করে পয়েন্ট আকারে একটু দেখে নিই তিনি কেমন ভাবে দেখতেন। দেখুন, নেচার অ্যাজ এ স্পিরিচুয়াল টিচার, তাহলে নেচারকে তিনি সোর্স অফ উইজডম, জয়, হ্যাপিনেস বলে মনে করতেন। নেচার ওনার কাছে ছিল যেন দেবী স্বরূপ। ঠিক আছে, নেচারকে তিনি পুজো করতেন। নেচার তার জন্য ওয়ার্ডসওয়ার্থের কাছে ছিলেন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, টিচার, সব, স্পিরিচুয়াল লিডার বা স্পিরিচুয়াল টিচার। ওকে, চলো, ওয়ার্ডসওয়ার্থ চাইল্ডহুডকে কিভাবে দেখছেন বা দেখেছেন। দেখো, তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতি বা ভগবানের কাছাকাছি চাইল্ডরা থাকে। ওকে, চাইল্ডরা ইনোসেন্ট হন বা হয়। ওকে, নেক্সট হচ্ছে সিম্পলিসিটি ইন ল্যাঙ্গুয়েজ। দেখো, ইয়েস, হি অ্যাডভোকেটেড ফর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমন পিপল। ওকে, অ্যাজ উই হ্যাভ সিন ইন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। কমন পিপল, যে খুব সাধারণ রাষ্ট্রিক ল্যাঙ্গুয়েজে তিনি লেখা পছন্দ করতেন এবং অন্যরাও যাতে লেখে তিনি মানতেন। এবং দেখো, এই তোমার হচ্ছে যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এইখানে আমরা দেখেছি যে তিনি পোয়েট্রি কাকে বলে তার ডেফিনেশন দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি হচ্ছেন যে পার্সোনাল ইমোশনাল এক্সপিরিয়েন্সের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, তো দেখো, ক্রিটিক অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট। তিনি মডার্ন সোসাইটিকে কেমন করে দেখেছেন এবং মডার্ন সোসাইটি আমাদেরকে কতটা পিছিয়ে নিয়ে যাচ্ছে নেচারের থেকে, এই বিষয়টির উপরেই আজকে আমাদের কবিতা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এবং সেই জন্য বলা যেতেই পারে যে হি হ্যাজ ক্রিটিসাইজড আস, হি হ্যাজ ক্রিটিসাইজড ম্যাটেরিয়ালিজম,
কনজিউমারিজম, ক্যাপিটালিস্ট কালচার, ওকে, কমার্স বা আর্টিফিশিয়াল ওয়ে অফ লিভিং সবকে তিনি ক্রিটিসাইজ করেছেন। নেক্সট হচ্ছে প্যান্থিজম। ইয়েস, দেখো হি হ্যাজ প্রেজেন্টেড নেচার অ্যাজ ইনফিউজড উইথ ডিভাইন প্রেজেন্স। তিনি নেচারের প্রত্যেকটি এলিমেন্টের ভেতরে যেন ভগবানের অস্তিত্ব অনুভব করেছেন। ঠিক আছে, তো এই প্যান্থেস্টিক ফিলোসফি আমরা দেখতে পাবো। এবং নস্টালজিয়া ফর রুরাল লাইফ। ইয়েস, তিনি রুরাল প্যাস্টোরাল লাইফকে প্রেফার করতেন ক্যাওটিক আরবান ওয়ার্ল্ডের থেকে। যেমন তোমরা টিনটান অ্যাপে যদি পড়ো, হ্যাঁ, তাহলে সেখানে দেখতে পাবে। এই সামান্য আমি জাস্ট ইন্ট্রোডাকশনের মতো করে বললাম, তোমরা ডিটেলসে অবশ্যই পড়বে। এই কোর যে বিলিফস এইগুলো আমরা দেখতে পাবো এই কবিতাটিতে। ওকে, তো এরপরে দেখে নেওয়া যাক এই কবিতা সম্পর্কে গুটি কয়েক তথ্য। যেমন ধরো প্রথমেই দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই যে টাইটেলটি, এই টাইটেলের সিগনিফিকেন্সটা কি দেখো। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। দ্য ওয়ার্ল্ড, এখানে এই শব্দটি, এই যে ওয়ার্ল্ড, এটা মানে আমরা যেখানে থাকছি এই ওয়ার্ল্ডকে কিন্তু লিটারালি রেফার করছে না। আসলে ওয়ার্ল্ড বলতে এই ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে, এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই যে গ্রিড, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই কনজিউমারিজম, এটাকে রেফার করছে। এবং টু মাচ উইথ আস যেন মনে হচ্ছে যে এই যে কনজিউমারিজম বা গ্রিড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ক্যাপিটালিস্ট কালচার, এইগুলো যেন আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে টাইটেল। নেক্সট হচ্ছে পাবলিকেশন। এই পোয়েমটি পাবলিশ হয় 1807। কোথায় পাবলিশ হয় না, পোয়েমস ইন 2 ভলিউমস। ওকে, নেক্সট ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট। কখন লেখা হয়েছিল দেখো, যখন লেখা হয়েছে দেখো কি বলা হচ্ছে না, রিটেন ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন when England was experiencing major social, economic and environmental change। ইংল্যান্ডের মধ্যে একটা ট্রানজিশন চলছে, চেঞ্জ চলছে, এবং ধরে নিতে হয় যে এই কবিতাটি একটা প্রোটেস্ট, রোম্যান্টিক প্রোটেস্ট, একটা রিয়াকশন কার এগেনস্টে, এই যে চেঞ্জ, এই যে আরবানাইজেশন, এই যে ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে, এই যে অ্যালিয়েনেশন ফ্রম নেচার, এইটাকে রিফ্লেক্ট করছে। তাহলে এটা কার এগেনস্টে রিয়াকশন না, এই কনজিউমারিজম, মেটেরিয়ালিজম এবং হচ্ছে যে আরবানাইজেশনের জন্য, যার জন্য আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। উই গেট অ্যালিয়েনেটেড ফ্রম নেচার। তাহলে ধরে নিতে হবে এই কবিতার মধ্যে এইটা দেখানো হবে এবং এটা একটা রোম্যান্টিক প্রোটেস্ট এদের এগেনস্টে। ওকে, দেখো নেক্সট হচ্ছে সোর্স অ্যান্ড ইনফ্লুয়েন্স যদি বলা যেতে পারে। দেখো আমরা জানি যে তিনি ক্লাসিক্যাল মিথোলজি, রোমান এবং হচ্ছে যে গ্রিক মিথোলজি থেকে নিয়ে লিখেছেন। যেমন ধরো এখানে আমরা প্রোটিয়াসকে পাবো, ট্রাইটনকে পাবো, ঠিক আছে, এবং আমরা স্পেসিফিক্যালি তিনি রুশোর কাছ থেকেও তার আইডিওলজিও নিয়েছেন। ওকে, তো দেখো শুধু তাই নয়, ওয়ার্ডসওয়ার্থের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং তার ব্যক্তিগত ফিলোসফি সেটিও ইনফ্লুয়েন্সের কাজ করেছে। তিনি যেমন ধরো লেক ডিস্ট্রিক্টে বড় হয়ে উঠেছেন এবং তার প্যান্থিস্টিক ফিলোসফি বা প্যান্থিস্টিক বিলিফ অবশ্যই তার ছাপ আমরা এই কবিতাটিতে দেখতে পাবো। নেক্সট হচ্ছে থিম। এই কবিতার থিমটা কি দেখো, আমি এখানে জাস্ট একটু বলে দিচ্ছি, লাইনে, প্রত্যেকটি লাইনে আমি আলাদা আলাদা করে থিম বলেছি। ওকে, তো বা বলবো, দেখো থিম হচ্ছে কি, যে অ্যালিয়েনেশন ফ্রম নেচার, ম্যাটেরিয়ালিজম ভার্সেস স্পিরিচুয়ালিটি, লস অফ ওয়ান্ডার অ্যান্ড মিথ, নেচার অ্যাজ ডিভাইন। তাহলে এই বিষয়গুলো যে আমরা কিভাবে নেচারের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, আমরা কিভাবে ভোগবাদ, বিলাসবাদের জন্য আমরা আধ্যাত্মিকতা, আমাদের চেতনা, আমাদের যে মানবিক শক্তি সেগুলো হারিয়ে ফেলছি, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর টোন হিসেবে যদি বলা যেতে পারে, তাহলে কবি এখানে কিভাবে মনফুল টোন তিনি বিলাপ করছেন, তিনি ক্রিটিক্যাল টোন, তিনি ক্রিটিসাইজ করেছেন, আবার নস্টালজিক টোন, অতীতে কেমন ছিল, এখন কেমন। ওকে, তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে ওয়ার্ডসওয়ার্থ যখন এই কবিতাটি লিখছিলেন তার থেকে অনেক বেশি আজকের প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এই কবিতাটি অনেক বেশি সুটেবল, রাইট। তো এটা নস্টালজিক টোন, যে অতীত ভালো ছিল যখন আমরা একটা প্রকৃতির সাথে কমিউনিয়ন করতে পারতাম, কমিউনিকেশন করতে পারতাম, এখন যেন পাচ্ছি না। তো পার্সপেক্টিভ পুরোটাই ফার্স্ট পার্সন লিরিক্যাল ভয়েসে বা লিরিক ভয়েসে বলা হয়েছে, যেখানে কবিতার নিজস্ব বিলিফ, নিজস্ব ট্রমা, নিজস্ব এক্সপিরিয়েন্স তুলে ধরেছেন। ওকে, আর ওখানে উই ব্যবহার করেছেন। উই এর দ্বারা তিনি আমাদের সবাইকে, মানে টেম্পোরাল ইউনিভার্সালিটির কথা বলেছেন, আমাদের হিউম্যান বিংস এর কথা বলেছেন। স্ট্রাকচার অ্যান্ড ফর্মে চলে আসি। এই যে কবিতাটি পড়তে চলেছি এটা অ্যাকচুয়ালি একটা ইটালিয়ান পেট্রাকান সনেট, যেটির দুটি ভাগ রয়েছে, অক্টেভ অ্যান্ড সেস্টেট, 8 লাইন এবং 6 লাইন। এবং আমরা দেখবো যে 9 নম্বর লাইনে গিয়ে ভোল্টা, তোমার একটা শিফট, ঠিক আছে, শিফট ইন টোন অ্যান্ড পার্সপেক্টিভ। তো প্রথম যে অক্টেভে আমরা দেখতে পাবো প্রবলেম, যে কিভাবে হিউম্যান বিংস তারা নেচার থেকে অ্যালিয়েনেটেড হয়ে গেছে, সেপারেটেড হয়ে যাচ্ছে, এবং লাস্টে তিনি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন সেস্টেটে গিয়ে। ঠিক আছে, তো এই যে কবিতাটি, এর মিটার কি, আইএমবিক পেন্টামিটার হচ্ছে প্রিডমিনেন্ট মিটার, যেখানে আমরা দেখতে পাবো যে 10 syllables per line following an unstressed and stressed rhythm। আর রাইম স্কিম অক্টেভে আমরা দেখতে পাবো
এ বি বি এ, এ বি বি এ, এবং শেষে দেখতে পাবো সিডি সিডি সিডি, যেটা একটা কমন স্টাইল অফ পেট্রার্কান সনেট। এই হচ্ছে তোমার বেসিক কিছু ইনফরমেশন, ঠিক আছে? এগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমি আলোচনা করছি প্রত্যেকটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সোন। সবার প্রথমে যেটা প্রয়োজন সেটি হলো প্রত্যেকটি ওয়ার্ডের আক্ষরিক মানে জেনে নিতে হবে। দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড বলতে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড। টু মাচ মানে এক্সেসিভলি ইনভলভড বা বার্ডেনসাম, যেন দখল করে নিয়েছে। উইথ আস, উইথ আস কথার অর্থ কি? যেন ইন আওয়ার লাইফস, অ্যামাং আস আমাদের জীবনে, আমাদের চারিপাশে। লেট অ্যান্ড সুন, লেট অ্যান্ড সুন কথার অর্থ কি? মানে বোথ নাও অ্যান্ড ইন দ্য পাস্ট, অলসো ইন নিয়ার ফিউচার। দ্যাট মিনস সর্বদা, সবসময়, পারপেচুয়ালি, কন্টিনিউয়াসলি, অ্যাট অল টাইমস। তাহলে পুরো লাইনটির অর্থ কি দাঁড়ালো? দেখো, কবি যেন একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দিয়ে এই লাইনটা শুরু করতে চেয়েছেন। মডার্ন অ্যালিয়েনেশনকে তুলে ধরার চেষ্টা করেছেন। হি ইজ ল্যামেন্টিং, কবি এখানে বিলাপ করছেন। কি বিলাপ করছেন? যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বা কনজিউমারিজম, ওকে, যেন কনজিউমারিজম হ্যাজ এনগার্ড আস, এই ভোগবাদ, এই বিলাসবাদ যেন আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমাদের চেতনার সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। তাহলে কবি কি করছেন এখানে? দেখো, কবি বলছেন যেন এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ইজ টেকিং ওভার আওয়ার লাইফস কমপ্লিটলি, সম্পূর্ণরূপে। এবং দেখো, এই যে এই প্রবলেমটা তিনি বোঝাতে চেয়েছেন, একটা ফ্রেজ ব্যবহার করেছেন, লেট অ্যান্ড সুন। এই লেট অ্যান্ড সুন, এই ফ্রেজটি ব্যবহার করার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন এটাই যে এই ধরনের কন্ডিশন, দিস ইজ নট আ সাডেন কন্ডিশন, ইটস বোথ আ প্রবলেম অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অ্যান্ড দিস সর্ট অফ প্রবলেম উইল পারসিস্ট ইন টু দ্য ফিউচার অ্যাজ ওয়েল। এই ধরনের প্রবলেম আগামী দিনেও থাকতে চলেছে। তাহলে কোথাও না কোথাও প্রথমেই একদম কবিতার শুরুতেই কবি যেন একটি স্পিরিচুয়াল ক্রাইসিসের কথা বলছেন। তবে এই যে স্পিরিচুয়াল ক্রাইসিস, এর কারণটা কি? কারণটি হলো যে তিনি বোঝাতে চাইছেন যে উই দ্য হিউম্যান বিংস, উই গেট ডিসকানেক্টেড ফ্রম নেচার। প্রকৃতির থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি, প্রকৃতির কাছ থেকে আমরা সরে গিয়েছি। উই হ্যাভ লস্ট দ্য টাচ উইথ নেচার, উই হ্যাভ লস্ট দ্য টাচ অফ ইমাজিনেশন। ওকে, এখানে একটি শব্দ ফ্রেজ আছে, বলা যেতে পারে টু মাচ উইথ আস। এই যে ফ্রেজটি, এটির মানে কি? এটির অর্থ কি? যেন এইটি মানে ম্যাটেরিয়ালিজম বা কনজিউমারিজম বলা যেতে পারে অকুপাইজ আওয়ার থটস, অকুপাইজ আওয়ার ইমোশনস। ওকে, হ্যাঁ, স্বাভাবিক। এই যে কবিতাটি যখন লেখা হয়েছিল তখন যা পরিস্থিতি ছিল, এটা বলা যেতেই পারে যে এখন মডার্ন যুগে সেই পরিস্থিতিটা আরো ভয়ানক। যেন এই কবিতাটি মানে মোস্ট সুটেবল আজকের জগতের জন্য, আজকের জীবনের জন্য। আমরা এই ভোগবাদ, বিলাসবাদ এতটা মেতে উঠেছি এইসবে যে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে গিয়েছি, ঠিক আছে? এই কথাটি এখানে বলা হয়েছে। দেখো, তাহলে মানে বলা যেতেই পারে যে এই লাইনটি কি বোঝাতে চেয়েছে? যে হিউম্যান বিংস অ্যাকচুয়ালি আর ট্র্যাপড। ওকে, আমরা যেন খাঁচাতে বন্দী, আমাদের চারিদিকে ম্যাটেরিয়ালিজম ঘুরে বেড়াচ্ছে, ক্যাপিটালিস্ট কালচার ঘুরে বেড়াচ্ছে, কনজিউমারিজম ঘুরে বেড়াচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির জন্য এইসব হচ্ছে। ওকে, তাহলে এই যে ওয়ার্ল্ডটি, যেটি বলা হয়েছিল প্রথম লাইনে, দ্য ওয়ার্ল্ড ডাজন্ট মিন দিস আর্থ, অ্যাকচুয়ালি ইট মিনস কমার্স, it means business, it means artificial living, it means materialism, it means capitalist culture, it means consumerism. A world, but actually we have allowed these forces to attack our souls. আমাদের সোলের ভেতরে, আমাদের চেতনাকে আক্রমণ করেছে। তো কোথাও না কোথাও আমাদের আর চেতনা, আমাদের হৃদয়, আমাদের মানে বলা যেতে পারে যে এই মোরাল সেন্সিটিভিটির ভেতরে কোনো রকম আর স্পিরিচুয়াল রিফ্লেকশনের আর কোনো স্পেস নেই। তাহলে বিষয়টা হলো গিয়ে যে উই আর টু ইনভলভড উইথ ওয়ার্ল্ডলি ম্যাটার্স কনস্ট্যান্টলি, বোথ ইন দ্য পাস্ট অ্যান্ড ইন দ্য প্রেজেন্ট। অ্যান্ড সম্ভবত কবি আরও ডাউট প্রকাশ করছেন যে ভবিষ্যতেও এইরকম হতে পারে, আগামী দিনেও এইগুলো হতে পারে। তাহলে দেখো, এই যে লাইনটি, এটাতে আমরা বুঝতে পারি যে হিউম্যানিটি ইজ আউট অফ ব্যালেন্স, যেন আমরা আউট অফ ব্যালেন্স চলে গিয়েছি। তাহলে এই যে বিষয়টা, তাহলে আমাদের সাথে প্রকৃতির একটা হারমোনি থাকার কথা, বাট ইনস্টেড অফ দ্যাট উই আর কনজিউমড বাই প্রফিট, বাই লস, বাই টাইম,
বাই পজিশনস। ওকে, তাহলে ওয়ার্ডসওয়ার্থ যে শুধুমাত্র এখানে ক্রিটিসাইজ করছেন বা কমপ্লেন করছেন তা নয়, তিনি বোঝাতে চাইছেন যে উই আর অ্যাট রিস্ক, আওয়ার সোলস আর অ্যাট রিস্ক। তাহলে এই লাইনটির ভেতরে বলা যেতেই পারে যে কি ধরনের থিমস পাওয়া গেল, ধরো মেটেরিয়ালিজম ভার্সাস স্পিরিচুয়ালিটি, বা সেপারেশন ফ্রম নেচার, বা বলা যেতেই পারে যে ক্রাইসিস অফ দ্য মডার্ন সোল। হ্যাঁ, অবশ্যই বলা যেতে পারে। তাহলে দেখো এই যে লাইনটি, এই লাইনের মধ্যে যে দ্য ওয়ার্ল্ড যে সব ফ্রেজটি রয়েছে, এই ফ্রেজটি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি, কমার্শিয়াল ভ্যালুজকে রিপ্রেজেন্ট করছে সিম্বলিক্যালি। ঠিক আছে, বা ধরো এখানে যে ফ্রেজটি রয়েছে লেট অ্যান্ড সুন, এই ফ্রেজটি কি, এটি টেম্পোরাল ইউনিভার্সালিটিকে বোঝাচ্ছে। তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেন এটা এই ক্রাইসিসটা অতীত থেকে শুরু হয়েছে, এখন বেড়েছে, আগামী দিনে আরো বাড়বে। হ্যাঁ, সত্যিই তো। তাহলে এই কবিতাটি কতদিন আগে লেখা হয়েছিল ভেবে দেখো। ওয়ার্ডসওয়ার্থ যখন লিখেছিলেন তখন আমাদের যে ক্রাইসিস ছিল, ইমোশনাল যে স্ট্যাবিলিটি ছিল, ইমোশনাল ব্যারেননেস ছিল, ভেবে দেখো তো, তখন এত বছর আগে তিনি এটা লিখেছেন, আজ এত বছর পরে আমরা এটা পড়ছি, তো কোথাও না কোথাও তিনি তো ঠিকই বলেছিলেন যে ফিউচারেও এটা পারসিস্ট করবে, আর সত্যিই ফিউচারে পারসিস্ট করছে, এবং এটা ডে বাই ডে ইনক্রিজ করছে। মানে তখনের থেকে, তখনের যেটা ফিউচার আমাদের জন্য আজকে সেটা বর্তমান। ঠিক আছে, তাহলে দেখো এই লাইনের মধ্যে কি ফিগার্স অফ স্পিচ আছে। এই লাইনের মধ্যে প্রথমেই আছে পার্সনিফিকেশন। এই যে ফ্রেজটি দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটি কি অর্থ বহন করছে? দেখো, ইট সাজেস্ট দ্যাট অ্যাজ ইফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ট্রুডিং লাইক আ লিভিং ফোর্স, লিভিং ফোর্সের মতো। তাহলে এখানে পার্সনিফিকেশন রয়েছে। আর কি রয়েছে, ধরো কোনো কোনো ক্রিটিক আবার বলেছেন, যদিও এটা অনেকেই সাপোর্ট করেন, অনেকেই সাপোর্ট করেন না, বাট তাও আমি বলে রাখছি, এই যে ধরো টু মাচ উইথ আস, এই ফ্রেজটি অ্যাকচুয়ালি কেউ কেউ বলেন এটি হাইপারবল। হাইপারবল কাকে বলে? যখন আমরা কোনো কিছু অতিরঞ্জিত করে বলি, এক্সাজারেট করে বলি, তখন তাকে বলে হাইপারবল। তাহলে ধরে নিতে হয় যে কবি যেন এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে বোঝানোর জন্য বা তার ল্যামেন্টেশনকে প্রকাশ করার জন্য এমনভাবে বলছেন যেন মানে এই দিস ফ্রেজ ইজ এক্সাজারেটেড। ঠিক আছে, তাহলে যেন ভোগবাদ আমাদের চেতনাকে একেবারে গ্রাস করে ফেলেছে। নেক্সট, এটা তুমি অনেকেই আবার বলেন যে এই যে ফ্রেজ লেট অ্যান্ড সুন, এর মধ্যে একটা অ্যান্টিথেটিক্যাল আইডিয়া রয়েছে, কারণ লেট অ্যান্ড সুন এর টাইম ফ্রেম। হ্যাঁ, তো অপোজিং টাইম ফ্রেমস অ্যান্ড দে আর জাস্টাপোজড, তারা পাশাপাশি বসেছে। কেন? টু সাজেস্ট আ পারপেচুয়াল প্রবলেম। ঠিক আছে, তাহলে এই জন্য এটাকে, এই ফ্রেজটিকে অ্যান্টিথেটিক্যাল বলছে অনেকে। আবার কেউ 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 এটাকে প্যারাডক্সও বলে। ফার্স্ট লাইনটা কেন প্যারাডক্স বলছে সেটারও যুক্তি আছে। বলছে যে দেখো, এই ওয়ার্ল্ড, দিস পার্টিকুলার ওয়ার্ল্ড ইজ উইথ আস, এই ওয়ার্ল্ড আমাদের মধ্যেই আছে, আমরা এই ওয়ার্ল্ডেই আছি। বাট ব্যাপারটা কি হচ্ছে, দিস সর্ট অফ ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড বলতে এই পৃথিবীটা না, ওয়ার্ল্ড বলতে আমি প্রথমে বলেছিলাম যে ম্যাটেরিয়ালিজম, কনজিউমারিজম, কমার্স, এইগুলো। তাহলে কোথাও না কোথাও এইগুলো আমাদের মধ্যে আছে, আবার এইগুলোই আমাদেরকে ডিসকানেক্ট করে তুলেছে নেচার থেকে। যেখানে আমরা আছি সেইখান থেকেই আমাদেরকে ডিসকানেক্টেড করে দিচ্ছে, এই সেন্সে প্যারাডক্স। আর টু মাচ উইথ আস, এই যে ফ্রেজটি, এটি কি? দেখো, টু মাচ উইথ আস সাধারণত বলতে আমরা কি বোঝাই? নিশ্চয়ই কারো প্রেজেন্স বোঝাবো, তাই না? কিন্তু এটাও প্যারাডক্স। কিভাবে প্যারাডক্স? তাহলে দেখো, সত্যি সত্যি কি প্রেজেন্ট আছে? তাহলে দ্য ফ্রেজ ইমপ্লাইজ প্রেজেন্স, বাট ইন রিয়েলিটি ইট সাজেস্টস স্পিরিচুয়াল অ্যাবসেন্স, এই সেন্সে প্যারাডক্স। তাহলে দেখো, এই যে প্রথম লাইনটি, এটা অ্যাকচুয়ালি একটা সেন্ট্রাল রোম্যান্টিক বিলিফ। কি সেন্ট্রাল রোম্যান্টিক বিলিফ? না, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা ক্যাপিটালিস্ট সোসাইটি ডে বাই ডে কারাপ্টস দ্য হিউম্যান স্পিরিট। এই বিলিফ, যেটি আমরা উইলিয়াম ব্লেকের কবিতাতে পেয়েছি, আমরা পিবি শেলির কবিতাতে পেয়েছি, ঠিক একই রকম কথা আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতাতেও পেলাম। মানে হি ইজ মোর্নিং দ্য লস অফ ইনোসেন্স অ্যান্ড ন্যাচারাল কানেকশন। ঠিক আছে, বা বলা যেতে পারে এর মধ্যে একটা ইকোক্রিটিক্যাল রেজোনেন্স রয়েছে। তাহলে কেন ইকোক্রিটিক্যাল রেজোনেন্স রয়েছে? দেখো, যেন এই লাইনটি এটি কি প্রেডিক্ট করছে? ওকে, এটি প্রেডিক্ট করছে যে আমরা প্রফিটের জন্য, লাভের জন্য, উপার্জনের জন্য আমরা স্পিরিচুয়াল এবং ইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার কেউ কেউ বলেন যে এই লাইনের মধ্যে বাইবেলের ইকো প্রতিধ্বনিত হচ্ছে, বা বলা যেতে পারে বিবলিক্যাল ইকো রয়েছে। এই যে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ঠিক একই রকম ধরনের বা একই ধরনের ওয়ার্নিং আমরা বাইবেলেও পেয়েছি, যেখানে বলা হয়েছে বি নট কনফার্মড টু দিস ওয়ার্ল্ড, বি নট কনফার্মড টু দিস ওয়ার্ল্ড। ওকে, এই হচ্ছে লাইন নাম্বার 1।
এই লাইনটিকেই আবার দেখো সামনের লাইনে তোমরা দেখতে পাবে এখানে যে ইমেজটা রয়েছে সেই ইমেজের থ্রু দিয়ে দেখো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, চলো লাইন নাম্বার 2, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। ইয়েস, আগে আক্ষরিক অর্থগুলো জেনে নেওয়া যাক। গেটিং মানে আর্নিং, উপার্জন করা, অ্যাকোয়ারিং অর্জন করা। স্পেন্ডিং কথার অর্থ কি? স্পেন্ডিং কথার অর্থ হলো কনজিউমিং, খরচ করা, ব্যয় করা। ইয়েস, এটাই যেন কন্টিনিউয়াস প্রসেস একটা। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, গেটিং অ্যান্ড স্পেন্ডিং আমাদের যেন ডেলি রুটিন লাইফ হয়ে গিয়েছে। এটাই আমরা একটা রেসের মধ্যে নেমে পড়েছি, আর অন্য কিছু ভাবছি না। অ্যাজ এ রেজাল্ট উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। এ দেখো, লে ওয়েস্ট মানে ডিস্ট্রয়, রুইন, কমপ্লিটলি, একেবারে ধ্বংস করে ফেলা। পাওয়ার বলতে এই শব্দটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই শব্দের দ্বারা অনেক কিছু মানে বোঝাচ্ছে। যেমন ধরো ইমোশন, মোরাল সেন্সিটিভিটি, স্পিরিচুয়ালিটি, স্ট্রেংথ মানে অনুভূতি, আত্মিক চেতনা, এইগুলোকে বোঝাচ্ছে। তাহলে কবি কি বোঝাচ্ছেন? যে আমরা যেন কার পেছনে ছুটে চলেছি? শুধু উপার্জন করছি, খরচ করছি, এই রেশের পেছনে ছুটে চলেছি, ডেলি রুটিনের পেছনে ছুটে চলেছি, এবং এর দ্বারা আমরা কি করেছি? আমাদের ভেতরের যে আত্মিক মানবিক শক্তি রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হচ্ছে এই লাইনের আক্ষরিক অর্থ। তাহলে এই লাইনটিকে যদি ইন্টারপ্রিট করা যায় ক্রিটিক্যালি, দেখো তাহলে হয়তো কবি বোঝাতে চাইছেন যে অতীতে আমাদের এই ধরনের পাওয়ার ছিল যখন আমরা একটা কমিউনিয়ন এস্টাবলিশ করতে পারতাম নেচারের সাথে, কিন্তু বর্তমানে এই কনজিউমারিজমের জন্য, এই ক্যাপিটালিস্ট কালচারের জন্য, এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের জন্য, ঠিক আছে, বা ম্যাটেরিয়ালিজমের জন্য আমরা এই পাওয়ারটাকে ধ্বংস করে দিচ্ছি কোথাও না কোথাও। বা বলা যেতে পারে যে আমরা মানে ওয়ার্ডসওয়ার্থ অ্যাকচুয়ালি ক্রিটিসাইজেস আস, তিনি আমাদেরকে ক্রিটিসাইজ করছেন। মানে বলা যেতে পারে যে উই স্কোয়ান্ডার দ্য মোস্ট মিনিংফুল অ্যাসপেক্টস অফ নেচার, আওয়ার নেচার। আমরা আমাদের ইমোশনাল ডেপথকে ইগনোর করছি, আমরা আমাদের মোরাল সেন্সিটিভিটিকে ইগনোর করছি। ঠিক আছে, কিসের জন্য? না, উই রুইন আওয়ারসেলভস বাই ফোকাসিং অনলি অন মানি ম্যাটার্স, ওকে, বা বলা যেতে পারে মেটেরিয়াল লাইফ। তাহলে এই যে লাইনটি, এই লাইনটি খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের এটা, আমরা কতটা কনজিউমারিজমের প্রতি অবসেসড, এটা বানাবো, এটা কিনবো, হ্যাঁ, বাড়ি গাড়ি, আরো 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 চাই, আরো চাই, আরো চাই। এই যে কনজিউমারিজম, অ্যাকচুয়ালি কনজিউমারিজম হ্যাজ উইকেন্ড আওয়ার মোরাল, ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল সেলভস। এটাই বোঝাচ্ছে এই লাইনের অর্থ। ঠিক আছে, বা এইখান থেকে আমরা একটা বলতেই পারি যে কবি যেন বিদ্রোহ করেছেন। এই এই বিদ্রোহটা কবি শুধুমাত্র করেনি, প্রায় অনেক রোম্যান্টিক পোয়েটই করেছেন। মানে আমি শুধু বলছি ওয়ার্ডসওয়ার্থ শুধুমাত্র করেনি, বাকি রোম্যান্টিক পোয়েটসরাও করেছেন। তো সুতরাং দিস ইজ আ পাওয়ারফুল রোম্যান্টিক প্রোটেস্ট। কার এগেনস্টে? মডার্নিটির এগেনস্টে, ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিসের এগেনস্টে বা ইন্ডাস্ট্রিয়াল মডার্নিটির এগেনস্টে। তাহলে দেখো এই লাইনের ভেতরে আমরা বলতেই পারি যে কি ধরনের থিম লুকিয়ে রয়েছে। ধরো মোরাল এবং ইমাজিনেটিভ ডিকে, বা লস অফ হারমোনি উইথ নেচার, বা ম্যাটেরিয়ালিজম ভার্সেস স্পিরিচুয়ালিটি। ওকে, তাহলে দেখো গেটিং অ্যান্ড স্পেন্ডিং এই ফ্রেজটা অবশ্যই একটা সিম্বল। কিসের সিম্বল? কনজিউমার ড্রিভেন স্পিরিচুয়ালি হলো লাইফের সিম্বল। এমন লাইফ যেটি বাহ্যিক দিক থেকে মনে হবে তোমার সো ড্যাজলিং, বাট ইন রিয়েলিটি ভ্যাকাম রয়েছে ভেতরে, শূন্যস্থান। স্পিরিচুয়ালি হলো লাইফ আমরা লিড করছি। কবি এটাই আমাদের বোঝাতে চাইছেন। তাহলে কোথাও না কোথাও আমরা আমাদের ভেতরে থাকা ক্ষমতা, শক্তি, সেগুলোকে ধ্বংস করে দিচ্ছি। কি ইম্প্যাক্ট, মানে তাহলে পাওয়ার্স, এই যে শব্দটি, এটা একটি সিম্বল। কার সিম্বল? আমাদের সোলের এবিলিটির সিম্বল, এমপ্যাথির সিম্বল, ইনটুইশনের সিম্বল। ঠিক আছে, তাহলে কোথাও না কোথাও এই যে লাইনটি দেখো, এই লাইনে যে কি কি ফিগার্স অফ স্পিচ থাকতে পারে বলে মনে হয়, যেমন ধরো গেটিং অ্যান্ড স্পেন্ডিং, এটি কেউ কেউ বলেন অ্যান্টিথেটিক্যাল। কেন? কারণ দিজ আর অপোজিট আইডিয়াস, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর কানেক্টেড, প্লেসড সাইড বাই সাইড, অ্যাকোয়ারিং অ্যান্ড লুজিং। কেন? টু এমফেসাইজ সিঙ্গেল ফ্যাক্ট, জোর করে বোঝানোর জন্য একটি বিষয়বস্তু। কি সেটা? না, আমাদের মডার্ন লাইফের যে সাইকেল, এটি ব্যর্থ, অ্যাকচুয়ালি ফিউটাইল। তার মানে দিস ফ্রেজ এমফেসাইজেস দ্য ফিউটিলিটি অফ মডার্ন লাইফ সাইকেল। আচ্ছা, কেউ কেউ আবার বলেন বা অনেকে ইন্টারপ্রিট করেন যে ওই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, এটা একটা মেটাফার। কিভাবে মেটাফার? না, অ্যাকচুয়ালি এই ফ্রেজটি, এটি আসলে লিটারালি এটা বলছে না যে উই আর ডিস্ট্রয়িং সামথিং ফিজিক্যাল, উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার, আমরা আমাদের ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছি, তার মানে এটা ফিজিক্যাল রিলেটেড কিছু না। ফিগারেটিভলি বা মেটাফরিক্যালি এটা বলা যেতে পারে যে উই আর ডিস্ট্রয়িং আওয়ার ইমোশন, স্পিরিচুয়ালিটি, সেন্সিটিভিটি। ওকে, এই হলো লাইন নাম্বার 2। চলো লাইন নাম্বার 3-তে যাওয়া যাক। লাইন নাম্বার 3,
লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আর্স। ওকে, লিটল, আগে আক্ষরিক অর্থগুলো জেনে নিই। লিটল মানে হার্ডলি এনিথিং, প্রায় কিছুই না, সামান্য। উই সি, উইটাকে এখানে তিনি জেনারেলাইজ করছেন, ইউনিভার্সালাইজ করছেন, আমরা সবাই, ইনক্লুডিং তিনিও। তিনি ওই পৃথিবীর মধ্যে পড়ছেন যেন, বাট তিনি চেষ্টা করছেন সামহাও, ইনক্লুডিং। দেখো তাহলে উই পারসিভ, উই রিকগনাইজ, কোথায় না, ইন নেচার। নেচার বলতে ন্যাচারাল ওয়ার্ল্ড, গাছপালা, সমুদ্র, আকাশ, মাটি, প্রকৃতি, সবকিছুই। ওকে, দ্যাট ইজ আওয়ার্স, দ্যাট ইজ আওয়ার। এই ফ্রেজটির অর্থ কি? দ্যাট বিলংস টু আস, কানেক্টস উইথ আস। তাহলে ব্যাপারটা কি, আক্ষরিক অর্থে মানেটা কি? দেখো তিনি বোঝাতে চাইছেন কি, যে এখানেও ল্যামেন্টেশন, টোন অফ ল্যামেন্টেশন। হিউম্যান বিংস, উই হ্যাভ বিকাম স্পিরিচুয়ালি ডিট্যাচড ফ্রম নেচার। আশেপাশে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, গাছপালা, পুকুর, পাহাড়, কিন্তু আমরা কি সেই কানেকশন ফিল করছি? আমরা কি বলতে পারি যে আমরা উদ্বুদ্ধ হচ্ছি নেচারের দ্বারা? কই বলছেন না, বলতে পারি না, আমরা দেখতেই পাচ্ছি না। তাহলে এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? যে উই হার্ডলি নোটিস এনিথিং ইন নেচার দ্যাট ফিলস লাইক ইট বিলংস টু আস। নেচারের মধ্যে এমন কিছুই নেই যেটা আমরা বলতে পারি আমার একটা আত্মিক টান, অনুভূতি ফিল করছি, যেন মনে হচ্ছে না। তাহলে উই নো লঙ্গার সি ইট অ্যাজ পার্ট অফ আওয়ার সেলভস। প্রকৃতির কোনো কিছু যেন আমাদের অংশ, বা আমরা প্রকৃতির অংশ যেন ফিল করতে পারছি না। আমরা প্রকৃতির এই স্যাক্রেডনেস, এই বিউটি, এই মিস্ট্রি অনুভব করতে পারছি না। কারণটা কি? ম্যাটেরিয়ালিজম। তাহলে এই লাইনের মধ্যে এই অ্যালিয়েনেশন ফ্রম নেচার, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে উই আর নো লঙ্গার ইন টিউন উইথ নেচার স্পিরিট, নাকি ইমোশনালি, নাকি স্পিরিচুয়ালি, নাকি ইমাজিনেটিভলি, কোনো দিক দিয়েই না। তাহলে ধরে নিতে হয় যে যেন এখানে একটা রোম্যান্টিক আইডিয়া ফুটে উঠেছে। কিরকম? না মডার্ন ম্যান, আমরা কেমন। তাহলে দেখো এখানে বলা যেতেই পারে যে নেচার একটা লিভিং প্রেজেন্স, যাকে কি করা উচিত? অনুভব করা উচিত। ঠিক আছে, দ্যাট শুড বি ফেল্ট, রেভার্ড, ইন্টারনালাইজড। কিন্তু তার জায়গায় আমরা কি করছি? আমরা হারিয়ে ফেলেছি। তাহলে এই যে বিষয়টা, এই লাইনের মধ্যে তাহলে কি বিষয়বস্তু লুকিয়ে রয়েছে? থিংস, ডিসকানেকশন ফ্রম নেচার, অ্যালিয়েনেশন ফ্রম নেচার, লস অফ স্পিরিচুয়াল ডেপথ। তাই না? খুব ইম্পর্টেন্ট লাইন, বা বলা যেতে পারে এটা মডার্ন মেটেরিয়ালিজমের একটা ট্র্যাজেডি, ট্র্যাজেডি অফ মডার্ন মেটেরিয়ালিজম। তাহলে নেচার শব্দটি এখানে একটি সিম্বল, হারমোনির সিম্বল। আওয়ার্স এই শব্দটি সিম্বল, কিসের সিম্বল? পার্সোনাল ইমোশনাল ওনারশিপের সিম্বল, যেটি আমরা হারিয়ে ফেলেছি। তাহলে দেখো এই লাইনের মধ্যে আমরা কি বলতে পারি? যে প্রথমেই একটা হাইপার ব্যাটেন আছে, রেটরিক। হাইপার ব্যাটেন কাকে বলে? গ্রামেটিক্যাল ডিসঅর্ডার বা গ্রামেটিক্যাল ইনভার্সন। দেখো ছোটবেলা থেকে আমরা যখন বড় হয়ে উঠেছি আমাদের শেখানো হয়েছে যে সেন্টেন্স কনস্ট্রাকশনের সময় প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট দিতে হবে, এসভিও। কিন্তু কোথাও না কোথাও আমরা যত বড় হয়েছি আমরা শিখেছি যে এই প্যাটার্ন মানতে হবে, তার কোনো মানে নেই। তাহলে যখন এই গ্রামেটিক্যাল প্যাটার্ন ইনভার্টেড হয়ে যায় তখন রিটোরিকের ভাষায় তাকে বলা হয় হাইপার ব্যাটেন। তাহলে দেখো যে লিটল উই সি ইন নেচার, এটা তো নর্মালি বলা যেতেই পারে যে উই সি লিটল ইন নেচার, বাট ইনস্টেড অফ দ্যাট দ্য পোয়েট হ্যাজ ইনভার্টেড দ্য লাইন। লিটল উই সি ইন নেচার, কেন লিটল শব্দটা আগে ব্যবহার করেছেন? কিসের জন্য? এমফেসাইজ করার জন্য, জোরে বোঝানোর জন্য, তার মত প্রকাশ করার জন্য, তার বেদনাটাকে প্রকাশ করার জন্য। হার্ডলি উই সি এনিথিং ইন নেচার, আমরা কিছুই দেখতে পাচ্ছি না নেচারের মধ্যে যেটা আমাদের বলতে পারি। ঠিক আছে, দেখো। বা লাস্টে যে রয়েছে দ্যাট ইজ আর্স, এই ফ্রেজটি, এটি একটি আয়রনি, ইমপ্লিসিট আয়রনি। কেন আয়রনি? দেখো ইন রিয়েলিটি কি হওয়া উচিত? ন্যাচারাল এলিমেন্টস আমাদের হওয়া উচিত, নেচার আমাদের হওয়া উচিত, নেচারের থেকে আমরা বিলং করি বলে আমাদের মনে হওয়া উচিত, বা নেচার আমাদের থেকে বিলং করে বলে মনে হওয়া উচিত, একটা কানেকশন থাকার কথা। কিন্তু আইরনিক্যালি উই ফিল নো বন্ড উইথ ইট। তাহলে এই যে লস অফ বিলঙ্গিং, এটা অ্যাকচুয়ালি কোর সেন্ট্রাল থিম এই কবিতার। ওকে, এই ফিগার্স অফ স্পিচগুলো ছিল। দেখো এই ধরনের টোন, এই ধরনের যে লাইন নাম্বার 3-তে যেটি বলা আছে যে যেখানে নেচারকে স্পিরিচুয়াল মাদার, গাইড, ফিলোজফার, ফ্রেন্ড হিসেবে দেখাচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ, এটা নতুন কিছু না, এই কবিতাতে তিনি দেখিয়েছেন তা না। ঠিক আছে, আমরা যদি তিনটা নামে পড়ি বা ওনার লেখা ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি পড়ি, সেম একই কথা বলেছেন। এখানে তিনি বলছেন এটাই যে যে যার দ্বারা আমাদের গাইডেড হওয়া উচিত সেখান থেকেই আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি,
আলাদা হয়ে যাচ্ছি, আমরা ফিল করতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না। এই না দেখতে পাওয়ার কারণ কি? একটাই, এই ম্যাটেরিয়ালিজম, কনজিউমারিজম, ক্যাপিটালিস্ট কালচার। ওকে, তাহলে দেখো এটা কোথাও না কোথাও আমরা এটা এই লাইনটিকে থিওরির ভাষায় বা বলা যেতে পারে যে ক্রিটিক্যালি অ্যানালাইজ করলে এটাও বলা যেতে পারে যে এনলাইটেনমেন্ট, আমাদের জীবনে এনলাইটেনমেন্ট এত এসেছে যে হার্ডলি আমরা রোম্যান্টিসিজমকে ফিল করছি। তার মানে কোথাও না কোথাও আগে আমরা নেচারকে দেবী স্বরূপ পুজো করতাম, এখন যেন এই নেচার একটা অবজেক্ট অফ স্টাডিতে পরিণত হয়েছে। তার মানে এনলাইটেনমেন্ট promoted our rational detachment, okay, and that's why we have turned nature into an object of study rather reverence. এই হচ্ছে লাইন নাম্বার 3। চলো যাওয়া যাক লাইন নাম্বার 4। কি বলছেন? we have given our hearts away a sordid boon। অসাধারণ লাইন। দেখো, we have given মানে we have handed over, we have surrendered, আমরা সমর্পণ করে দিয়েছি, আমরা দিয়ে ফেলেছি। কি? our hearts, আমাদের হৃদয়। এখানে ওই লিটারাল হার্ট না, হার্ট বলতে আমাদের ইমোশন সেন্টার, তো হাব অফ ইমোশন, সেই জন্য বলছে আমাদের ইমোশন, আমাদের প্যাশন, আমাদের মোরাল সেন্সিটিভিটি, আমাদের স্পিরিচুয়াল সেলফ, আমাদের সবকিছু আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। কার কাছে? ক্যাপিটালিস্ট কালচারের কাছে, ম্যাটেরিয়ালিজমের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। যখন হ্যান্ড ওভার করে দিচ্ছিলাম ভাবছিলাম যে আমরা প্রোগ্রেসের দিকে যাচ্ছি, বাট সত্যি কি প্রোগ্রেসের দিকে যাচ্ছি? দ্যাটস দ্য কোয়েশ্চেন। দেখো এই লাইনের শেষে একটা এক্সক্লেমেটরি মার্ক আছে, বলা হয়েছে সরডিড বুন। আক্ষরিক অর্থটা বুঝিয়ে দিই। দেখো, সরডিড কথার অর্থ হচ্ছে ঘৃণ্য, কলুষিত, মানে ভাইল, বেস, মিন, মোরালি ডার্টি। আর বুন মানে আশীর্বাদ, ব্লেসিং, গিফট। তাহলে পুরো লাইনের অর্থটা কি? দেখো, পুরো লাইনের অর্থ হলো আমরা আমাদের সবকিছু, আমাদের হৃদয়ের সবকিছু আমরা দিয়ে দিয়েছি। ইন রিটার্ন কি পেয়েছি? অভিশপ্ত উপহার। কাকে দিয়ে দিয়েছিলাম, কি ভেবেছিলাম, আর কি হয়েছে? চলো একটু ইন্টারপ্রিট করা যায়। তাহলে এই যে প্রথমে যেটা শুরু হয়েছিল, ধরে নাও এটি একটি ইমোশনাল অ্যাঙ্গুইশ ওয়ার্ডসওয়ার্থের। ওয়ার্ডসওয়ার্থ যেন ল্যামেন্ট করছেন, তিনি বলছেন উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস, মিনস হোয়াট? উই হ্যাভ গিভেন আওয়ার ডিপেস্ট ইমোশনাল, মোরাল, স্পিরিচুয়াল ক্যাপাসিটিজ, এবিলিটিজ। কাকে? টু দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে আমরা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আমরা কি পাবো? গিফট। ঠিক আছে, আমরা কেমন গিফট পাবো ভেবেছিলাম? এমন গিফট দ্যাট উড লুক লাইক আ ব্লেসিং। আমরা আশীর্বাদ পাবো বলে ভেবেছিলাম, কিন্তু কি পেয়েছি ইন রিয়েলিটি? অ্যাকচুয়ালি দেখো কি পেয়েছি? অভিশাপ। কারণ নেচার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তাহলে দেখো, উই হ্যাভ লস্ট আওয়ার হার্টস, ওকে, বা উই হ্যাভ লস্ট এভরিথিং, অ্যান্ড ইন রিটার্ন হোয়াট হ্যাভ উই রিসিভড? আমরা কি পেয়েছি? গিফট। আউটওয়ার্ডলি অ্যাপারেন্টলি ড্যাজলিং, বাট মোরালি লো। তাহলে এই যে লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট। মেটেরিয়াল সাকসেসের জন্য আমরা আমাদের স্পিরিচুয়াল সেন্সিটিভিটির বলিদান দিয়ে দিয়েছি। তাহলে এই যে এইটা যে এখানে বলা হচ্ছে, দেখো ম্যাটেরিয়াল সাকসেসকে এখানে সোকল্ড গিফটের সাথে তুলনা করা হচ্ছে। এটা এসেছে কার জন্য? ওয়েলথের জন্য, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেসের জন্য। বাট ইন রিয়েলিটি এই গিফট ইজ অ্যাকচুয়ালি আ কার্স, বিকজ ইট কজেস আ শর্ট অফ ডিসকানেকশন ফ্রম নেচার। তাহলে ধরে নিতে হয় এটা একটা রোম্যান্টিক ডিসগাস্ট টুয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কি বিশ্বাস করছেন? আমাদের হার্ট, যেটি সেন্টার অফ ফিলিং অ্যান্ড মোরাল ইন্টুইশন, আমরা ঠিক আছে ভেবেছিলাম কি হবে আর কি হলো? হয়েছে কি? স্পিরিচুয়াল ক্যাটাস্ট্রফি। তাহলে এই যে দ্য ফ্রেজ সর্ডিড বুন, এটি একটি প্যারাডক্স। ঠিক আছে, ভেবেছিলাম গিফট, হয়ে গেছে কার্স। তাহলে ধরে নিতে হয় যে এই লাইনের মধ্যে কি বিষয়বস্তু রয়েছে? দেখো, লস অফ ইনোসেন্স, ইনার পিউরিটি বা স্পিরিচুয়াল কারাপশন আন্ডার ক্যাপিটালিজম, বা বলা যেতে পারে যে ট্র্যাজিক লস অফ মেটেরিয়াল গেন। তবে কোথাও না কোথাও হার্ট সিম্বল, কার সিম্বল? ইমাজিনেশনের সিম্বল, ইমোশনের সিম্বল, কানেকশনের সিম্বল। আর সর্ডিড বুন হচ্ছে সিম্বল, কার সিম্বল? সিম্বল অফ গ্রেড, সিম্বল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালিজম, ফলস ব্লেসিংস অফ মডার্নিটি এর সিম্বল। এই যে লাইনটি সর্ডিড বুন,
যেটা আমি একটু আগে প্যারাডক্স বললাম, এটি অ্যাকচুয়ালি অক্সিমরন। রেটরিকের ভাষায় অক্সিমরন কাকে বলে? যখন দুটো কন্ট্রাডিক্টরি শব্দ পাশাপাশি বসে, ঠিক আছে, তখন তাকে বলা হয় অক্সিমরন। তাহলে এখানে দেখো সর্ডিড অ্যান্ড বোন বোথ আর অপোজিট ইন নেচার, ঠিক আছে। তাহলে দিস ফ্রেজ পেয়ার্স অপোজিট আইডিয়াস। তাহলে এই জায়গাটা, বুন মানে সামথিং গুড, সর্ডিড মানে it means dirty or sinful। তো কোথাও না কোথাও এটি মানে ইনডিড অক্সিমরন। আবার এই যে গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, এটাকে মেটাফরও বলা যেতে পারে। কোন সেন্সে? লিটারালি আমরা হার্ট দিয়ে দিচ্ছি না, হার্ট হিয়ার ইজ নট লিটারাল, রাদার এটা আমরা কি বলতে পারি মেটাফরিক্যালি বা ফিগারেটিভলি, হার্ট স্ট্যান্ডস ফর ইমোশন, সোল, ইনার ট্রুথ। তাহলে এই যে রোম্যান্টিক ইনভার্সন অফ বুন, সর্ডিড বুন, এটি ওয়ার্ডসওয়ার্থ করেছেন তা শুধু না, আমরা যদি উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স পড়ি, সেখানেও এইরকম আছে। তাহলে এই হলো প্রথম 4টি লাইনের ইন্টারপ্রিটেশন। এই লাইন নাম্বার 5 থেকে আমরা দেখব কিছু ন্যাচারাল এলিমেন্টসকে পার্সনিফাই করা হবে। যেমন এই লাইনটার আগে আক্ষরিক মানে আমরা জেনে নিই, দিস সি দ্যাট বিয়ার্স হার bosom টু দ্য মুন। দিস সি বলতে এখানে অ্যাকচুয়ালি দ্যাট বিয়ার্স হার bosom টু দ্য মুন, মানে দ্য সি ইজ পার্সনিফাইড হিয়ার অ্যাজ আ লিভিং ফিমেল বিং, নারী হিসেবে, একজন জীবন্ত নারী হিসেবে সমুদ্রকে দেখানো হয়েছে, পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। হার bosom বলতে এক্সপোজেস, ওকে, যেন অ্যাজ ইফ দ্য সি ইজ এক্সপোজিং হার চেস্ট, ওকে। কিন্তু এইখানে এটাকে সিম্বলিক্যালি ইন্টারপ্রিট করতে হবে। এখানে ইনার বিউটি বা ইমোশনকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর টু দ্য মুন বলতে ইন দ্য প্রেজেন্স অফ দ্য মুন, মানে চাঁদের সামনে। এইগুলো হলো আক্ষরিক মানে। তাহলে ধরে নিতে হয় সমুদ্র যেন একজন জীবন্ত নারী, সে তার স্বাভাবিকভাবে তার আবেগ, তার সৌন্দর্য চাঁদের আলোর সামনে তুলে ধরছে। এই হচ্ছে আক্ষরিক মানে। আসলে ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ পার্সনিফাইড দ্য সি অ্যাজ এ উইমেন বিয়ারিং হার bosom টু দ্য মুন, ওকে। তাহলে এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটা কি দেখাচ্ছে? বিয়ারিং হার bosom টু দ্য মুন, এই অ্যাক্টের দ্বারা আমরা বুঝতে পারছি যেন শি এবং মুন অ্যাজ ইফ দে আর লাভার্স, ওকে। তাহলে এই যে দিস অ্যাক্ট অফ এক্সপোজার, ইট ইজ নট সেক্সুয়াল, রাদার ইট ইজ স্পিরিচুয়াল, ইট ইজ ইমোশনাল, ইট ইজ শোয়িং দ্য ইন্টিমেট কানেকশন বিটুইন দ্য নেচার অ্যান্ড দ্য কসমস, ঠিক আছে। তাহলে সমুদ্র এবং চাঁদ যেন তারা একে অপরের সাথে যুক্ত। তাহলে এইটার মানেটা কি? তাহলে দ্য সি ওপেনলি রিভিলস হার সারফেস টু দ্য মুনলাইট, এবং বলা যেতেই পারে যে দ্য সি ইজ স্টিল ইন হারমনি উইথ দ্য হেভেন, উইথ দ্য মুন, ওকে। যেন এই জায়গায় আমরা এই এক্সপোজারের মাধ্যমে একটা পিউরিটি, একটা গ্রেস খুঁজে পাচ্ছি। কিন্তু দুঃখটা কোথায়? কবি দুঃখ কোথায় করছেন? যে এই বিউটি, এই বিউটিফুল অ্যাসপেক্ট, এই কসমিক কানেকশন, ঠিক আছে, এই স্যাক্রেড ওপেননেস আমরা হিউম্যান বিংসরা দেখতে পাচ্ছি না। আমরা অন্ধ, ঠিক আছে, আমরা আনমুভড হয়ে গিয়েছি, আমরা ইনডিফারেন্ট হয়ে গিয়েছি। ন্যাচারাল এলিমেন্টসের মধ্যে যোগ সাধন আছে, আমরা সেইগুলো দেখতে পাচ্ছি না, আমাদেরকে ওই জিনিসগুলো উদ্বুদ্ধ করতে পারছে না, ঠিক আছে। তাহলে উই হ্যাভ লস্ট আ কমিউনিয়ন উইথ বিউটি অ্যান্ড কসমিক রিদম। তাহলে এই যে লাইনটি, এটা ধরে নিতে হবে, দেখো যে দ্য ফেমিনাইন সি অ্যান্ড দ্য মুন, দে রিফ্লেক্ট আ হলি ইন্টিমেসি, ওকে, যেটা আমরা মডার্ন হিউম্যান বিংস উই ফেল টু সি, উই ফেল টু ফিল। তাহলে এই যে দিস টেন্ডার অ্যাক্ট অফ বিয়ারিং দ্য bosom, this becomes a symbol, এটি একটি প্রতীক, সিম্বল অফ ট্রুথ, সিম্বল অফ কমিউনিয়ন, ওকে, যেটা থেকে আমরা মডার্ন সিভিলাইজেশন কনজিউমারিজমের নামে, ম্যাটেরিয়ালিজমের নামে সরে চলে এসেছি, ওকে। তাহলে এই লাইনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন কবি? তাহলে দেখো, নেচার হচ্ছে একটা লিভিং ফোর্স, একটা স্পিরিচুয়াল ফোর্স। এই লাইনের মধ্যে আর কি থিম আছে? লস অফ হিউম্যান সেন্সিটিভিটি টু ন্যাচারাল বিউটি, আমরা এই ন্যাচারাল বিউটির প্রতি অন্ধ, দেখতে পাচ্ছি না, ইনফ্লুয়েন্স হচ্ছি না, রাদার আমরা ফিলই করতে পারছি না, আমরা ইনডিফারেন্ট হয়ে পড়ছি, এতটাই আমরা ভোগ বিলাসে মেতে গেছি, ওকে। তাহলে এই যে সি, এই লাইনে এটি একটি সিম্বল, কার সিম্বল? ইমোশনাল ডেপথ,
ফিমেল এনার্জি। মুন কার সিম্বল? কসমিক অর্ডারের সিম্বল, পিউরিটির সিম্বল, সাবকনসিয়াসের সিম্বল, সাবকনসিয়াস। ওকে, এই যে বুজম, এটা কার সিম্বল? সিম্বল অফ পিউরিটি, সিম্বল অফ ওপেননেস, সিম্বল অফ কানেকশন, সিম্বল অফ নার্চারিং, সিম্বল অফ অ্যাটাচমেন্ট, এটা সিম্বল। তাহলে এই যে লাইনটি দেখো, এই লাইনের মধ্যে অনেক ফিগার্স অফ স্পিচ আছে। যেমন এই লাইনের মধ্যে আমরা দেখতে পেলাম পার্সনিফিকেশন আছে, সি, ওকে, দ্যাট বিয়ার্স আর বুজম। এই লাইনের মধ্যে খুব সুন্দর একটা ভিজুয়াল ইমেজারি রয়েছে, একটা গ্রাফিক পিকচার, ইমোশনাল পিকচার। ওকে, ওয়েন দ্য নেচার রিভিলস, কি বলবো, যে when the nature reveals itself under the calm divine moonlight. আবার এর মধ্যে এই যে bears আর bosom alliteration রয়েছে। ওকে, আবার এর মধ্যে হয়তো এই যে bosom to the moon, ঠিক আছে, এর মধ্যে মেটাফরিক একটা ইন্টারপ্রিটেশন লুকিয়ে রয়েছে, বা মেটাফরিক্যালি এটাকে তুমি ইন্টারপ্রিট করতে পারো কিরকম ভাবে। দেখো, লিটারালি বুজুম এখানে কিন্তু বলা হচ্ছে না, এটা আসলে বুজুমটা মেটাফরিক্যালি রিপ্রেজেন্ট করছে নেচারস ইনার ট্রুথ, নেচারস সেন্সিটিভিটিকে, ইমোশনকে। এতগুলো এই লাইনের মধ্যে ফিগার্স অফ স্পিচ রয়েছে। আবার এই যে টাচ, এই টাচ শুধুমাত্র কি এইখানে পেয়েছি, মানে এই ধরনের বর্ণনা না, সেলিয়ান প্যারালেলিজম আমরা দেখতে পাবো। যদি শেলির লেখা টু দ্য মুন এই কবিতাটি পড়ো, সেখানেও আমরা এই ধরনের একটা টাচ দেখতে পাবো। ওকে, চলো নেক্সট লাইনে যাওয়া যায়, লাইন নাম্বার 6। আরেকটা দেখো, ন্যাচারাল ইমেজ, ন্যাচারাল এলিমেন্ট, উইন্ডের কথা বলবেন। আগে বললাম শি, তারপরে মুন। আমরা হিউম্যান বিংস অন্ধ, এইসব দেখতে পাই না, অনুভব করতে পারি না। কেন? কারণ ইচ্ছে করে we have given our hearts away. চলো লাইন নাম্বার 6। The winds that will be howling at all hours, আগে আক্ষরিক মানেগুলো জেনে নিই। The wind বলতে ধরো কারেন্ট অফ এয়ার, বাতাস, বাতাস, ওকে, মানে বায়ু প্রবাহ। That will be howling, যেন হাউলিং বলতে ক্রাইং, রোরিং, তো এখানে দ্যাট উইল বি হাউলিং বলতে এই যে বাতাসের যে শব্দের কথা বলা হচ্ছে, যেন চিৎকার করছে। ওকে, অ্যাট অল আওয়ার্স মানে at all times, day and night, তার মানে কনস্ট্যান্টলি, পারপেচুয়ালি, কন্টিনিউয়াসলি, সব সময়, দিন রাত। তাহলে এখানে দেখো কবি কি বোঝানোর চেষ্টা করেছেন, প্রকৃতির আরেকটি শক্তি উইন্ড, ঠিক আছে, আমাদের তো ওয়েস্ট উইন্ড রয়েছে, তো প্রকৃতির শক্তি যেন এখানে সারাক্ষণ কিছুটা বলতে চাইছে। ধরে নিতে পারি আমরা, এইভাবে ইন্টারপ্রিট করতেই পারি লাইনটাকে, যে কবি বলছেন যেন প্রকৃতির বাতাস সারাক্ষণ বয়ে চলেছে, কিছু যেন বলতে চাইছে আমাদেরকে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনি না। তাহলে ধরে নিতে হয়, আমি এই লাইনটার মানে এইভাবে ইন্টারপ্রিট করছি, আরো অনেক রকমের ইন্টারপ্রিটেশন হয়। ধরো কবি এইরকম বলতে চাইছেন যে এই উইন্ড হচ্ছে আনটেন্ড, ওয়াইল্ড, একটা ফোর্স হুইচ ইজ রোরিং ডে অ্যান্ড নাইট। তাহলে কন্টিনিউয়াস হাউলিং, তাহলে এটার দ্বারা কি বোঝাতে চেয়েছে, যে নেচার একটা লিভিং এন্টিটি, লিভিং ফোর্স, একটা এনসিয়েন্ট ফোর্স, একটা পাওয়ারফুল ফোর্স, কিন্তু সেই ফোর্সকে আমরা রিয়েলাইজ করছি না, সেই ফোর্সের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কি কন্ট্রাস্ট করছে, তাহলে আমাদের ইমোশনাল ডেফনেস, ইমোশনাল স্টারিলিটি, এটা তুলে ধরছে। তার মানে এই যে মানে উইন্ডের যে উইন্ড যে লিভিং ফোর্স, তার সাথে আমাদের ইমোশনাল ডেফনেস, ইমোশনাল স্টারিলিটির একটা কন্ট্রাডিকশন এখানে তুলে ধরা হয়েছে। তাহলে ব্যাপারটা কি, যেন কবি বোঝাতে চাইছেন যে নেচারস এলিমেন্ট অর নেচার স্পিক্স লাউডলি অ্যান্ড কনস্ট্যান্টলি, বাট উই নো লঙ্গার লিসেন, আমরা শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে নেচার ইজ ভোকাল অ্যান্ড অ্যালাইভ। তাহলে দ্য কনস্ট্যান্ট হাউলিং অফ দ্য উইন্ড ইটস আ সিম্বল। কিসের সিম্বল? সিম্বল অফ ইগনোরড ট্রুথ। আমরা ইগনোর করছি। তাহলে তোমরা বলতে পারো সত্যি সত্যি বাতাস চিৎকার করছে আমাদেরকে? না না, অ্যাকচুয়ালি বাতাস বয়ে যাচ্ছে, আমি এটাকে ইন্টারপ্রিট করছি এইভাবে, বা এইভাবে ইন্টারপ্রিট করা যায়। ওকে, তাহলে ধরে নিতে হবে নেচারস ভাইটালিটি, নেচার, উইন্ডকেও এখানে পার্সনিফাই করা হয়েছে, অ্যান্ড অ্যাজ ইফ উইন্ড হ্যাজ বিন গিভেন আ ভয়েস, যেন ভয়েস আছে তার,
উইন্ড যেন একটা এমব্লেম, প্রতীক। ওকে, ইমোশনাল পাওয়ার, চিৎকার করে আমাদেরকে যেন উইন্ড জাগানোর চেষ্টা করছে, ওঠো, আর কত কনজিউমারিজমে গা ভাসিয়ে দেবে, কত মেতে উঠবে, কিন্তু আমরা যেন উঠছি না, শুনতে পাচ্ছি না, আমরা কান বন্ধ করে আছি, লাইক দ্যাট। তাহলে এই যে এনার্জি, এই যে মোশন, প্রকৃতির এলিমেন্ট আমাদেরকে বোঝাতে চাইছে, কমিউনিকেট করতে চাইছে, কিন্তু আমরা শুনছি না। কার জন্য? কারণ আমরা মডার্ন ওয়ার্ল্ডে উই আর অবসেসড উইথ মেটেরিয়াল গেন, ম্যাটেরিয়ালিজম, সরি। তাহলে এই লাইনের মধ্যে এই যে নেচারস আনসিজিং প্রেজেন্স এন্ড পাওয়ার, তাহলে এই লাইনের মধ্যে আমরা এইটি খুঁজে পেলাম। প্যান্থিজম, প্যান্থিস্টিক ফিলোসফি খুঁজে পেলাম। হিউম্যান অ্যালিয়েনেশন ফ্রম ন্যাচারাল ওয়ার্ল্ড, ন্যাচারাল রিদম খুঁজে পেলাম। নেগলেক্টেড ভয়েসেস অফ দ্য লিভিং ওয়ার্ল্ড খুঁজে পেলাম। তাহলে এইখানে দেখো উইন্ডটা হচ্ছে একটা সিম্বল, কার? প্রাইমাল ফোর্স অফ নেচার। হাউলিং এটা একটা সিম্বল, কমিউনিকেশনের সিম্বল, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আরেকটু অন্যরকম ভাবে ইন্টারপ্রিট করা যায়, তাহলে বলা যেতেই পারে, দেখো নেচার চিৎকার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আবার হয়তো এইরকমও বলা যেতে পারে যে নেচার চিৎকার করছে, গ্রিফ, দুঃখ প্রকাশ করছে, যে আমরা মানে দ্য এলিমেন্টস অফ নেচার দে রিমেন আননোটিসড, হয়তো দুঃখ প্রকাশ করছে, সেই জন্য হাউলিং, এইভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে। মানে অনেক 2-3-4 ধরনের ইন্টারপ্রিটেশন আমি ইন্টারপ্রিট করার চেষ্টা করলাম। দেখো এখানে পার্সনিফিকেশন রয়েছে, অবশ্যই উইন্ডে কেউ এখানে পার্সনিফাই করা হয়েছে। তারপর হচ্ছে ধরো এখানে অনোমেটোপোইয়া রয়েছে। অনোমেটোপোইয়া বলতে ওই যে যখন ওয়ার্ডগুলো তার সেন্সকে ইকো করে, তাহলে দেখো এই যে সাউন্ডটা তার সেন্সকে ইকো করে, হাউলিং, তার মানে দ্য ওয়ার্ড মিমিক্স দ্য অ্যাকচুয়াল সাউন্ড অফ উইন্ড। আর এর সাথে রয়েছে খুব সুন্দর একটা ইমেজারি, ভিজুয়াল ইমেজারি। ওকে, আবার হচ্ছে যে ইমেজ অফ আই অ্যান্ড ইয়ার, দেখো আমরা 3টা নামে পড়েছি, সেখানে আমরা ইমেজ অফ আই অ্যান্ড ইয়ার পেয়েছি। ওয়ার্ডসওয়ার্থের একটা খুব সুন্দর স্টাইল অফ রাইটিং এখানেও রয়েছে। দেখো ভিজুয়াল ইমেজ তো রয়েছে, হ্যাঁ, যে এই যে উইন্ডস হাউলিং এট অল আওয়ার্স, তার সাথে সাথে যে শব্দ, অডিটরি ইমেজ, সেটাও রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে যেন আমরা দেখতেও পাচ্ছি না, কানে শুনতেও পাচ্ছি না, ঠিক আছে। তাহলে দেখো এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমার মনে পড়ে গেল শেক্সপিয়ারের কিং লিয়ার। সেই কিং লিয়ারে একটা লাইন রয়েছে, ব্লো উইন্ডস অ্যান্ড ক্র্যাক ইউর চিক্স, লাইক দ্যাট। তাহলে কোথাও না কোথাও এই কিং লিয়ারে দেখানো হয়েছিল যে স্টর্ম এজ এ সিম্বল অফ ইন্টারনাল ক্যাওস। তো একই রকম ভাবে যেন এই ওয়ার্ডসওয়ার্থের হাউলিং উইন্ড, হ্যাঁ, এই নেচারের মর্নফুল ওয়ার্নিং এগেনস্ট ম্যানস ট্রান্সগ্রেশন, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। বা ধরো তুমি যদি সেলিং ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়ো, সেখানেও তো রয়েছে ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিওয়্যার, যেখানে দেখো বলেছে যে অল টাইমস, সিমিলারলি একই রকম ভাবে সেলিং ওড টু দ্য ওয়েস্ট উইন্ডেও বলা আছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে ওয়াইল্ড স্পিরিট হুইচ আর মুভিং এভরিওয়্যার। ওকে, তাহলে ওয়েস্ট উইন্ডের মতোই, সেলির ওয়েস্ট উইন্ডের মতোই ওয়ার্ডসওয়ার্থ উইন্ডকে দেখিয়েছে একটা পাওয়ারফুল ফোর্স অফ চেঞ্জ অ্যান্ড প্রফেসি হিসেবে। মিস্টিক্যাল টাচ এখানে রয়েছে। লাইন নাম্বার 6 এইভাবে ইন্টারপ্রিট করলাম। লাইন নাম্বার 7, and are upgathered now like sleeping flowers। দেখো নেচারের মধ্যে ন্যাচারাল এলিমেন্টগুলো, উইন্ড বলো, সি বলো, মুন বলো, দে পারফর্ম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি পালন করে, দিনের বেলা একরকম, রাত্রের বেলা একরকম। মানে বোঝাতে চেয়েছেন যে বৈচিত্র্য রয়েছে নেচারের মধ্যে, কত সুন্দর বৈচিত্র্য, কিন্তু এই সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি না, এই বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি না। ফ্লাওয়ার্স যখন ধরো মানে কখনো তাদের পেটালস গুলোকে খুলে দেয়, আবার কখনো পেটালস গুলোকে আবার সংকুচিত করে নেয়। নেচারের মধ্যে এত সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি না, এইরকম একটা ইমেজ বলা হয়েছে। দেখো এখানে and are upgathered now like sleeping flowers, সিমিলি ব্যবহার করা হয়েছে। দেখো upgathered মানে drawn together, ঠিক আছে। আর নাও বলতে এখন, লাইক বলতে এইভাবে বা ইন দিস ম্যানার, স্লিপিং ফ্লাওয়ার্স মানে যখন বলা যেতে পারে যে ক্লোজড ব্লজমস ডিউরিং নাইট, মানে এটা সিম্বল রেস্ট, ইনঅ্যাক্টিভিটি। তাহলে এখন ব্যাপারটা কি, যেটা এই উইন্ডের একটা সাইকেলকে যেন এখানে তিনি কমপ্লিট করলেন। আগের লাইনে আমরা দেখেছিলাম যে দ্য উইন্ড অ্যাকচুয়ালি কি করছিল, হাউলিং। এখানে যেন কি বলা হয়েছে, আর আপগ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, একটা তুলনা করা হলো। তাহলে আগের গর্জনরত বাতাস
যেন এখন শান্ত হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, ঠিক ঘুমন্ত ফুলের মতো শান্তভাবে শুয়ে আছে বা লুকিয়ে আছে প্রকৃতিতে। তাহলে দেখো কত অ্যাক্টিভিটি। হ্যাঁ, কখনো বাতাস খুব জোরে বইছে শব্দ করে, আবার শান্ত হয়ে যাচ্ছে স্লিপিং ফ্লাওয়ার্সের মতো। এই অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ কমপ্লিটেড দ্য ইমেজ অফ দ্য উইন্ড। তাহলে দেখো প্রথমে এই রাগের লাইনটাতে হাউলিং ভায়োলেন্টলি বলার পর এখন বলছে যে কোয়াইট অ্যান্ড স্টিল তারা, লাইক ফ্লাওয়ার্স দ্যাট ক্লোজ অ্যাট নাইট। তাহলে এখানে এই যে লাইনটি দেখো, এই লাইনটি স্লিপিং ফ্লাওয়ার্স, ঠিক আছে? এই লাইনের মধ্যে যে স্লিপিং ফ্লাওয়ার রয়েছে, এই যে ফ্রেজটা ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? স্লিপিং ফ্লাওয়ার্সের সাথে আমাদের ওয়ার্ল্ডের একটা কন্ট্রাস্ট করা হচ্ছে। স্লিপিং ফ্লাওয়ার্স, ঠিক আছে, এই ফ্রেজটা সিম্বলাইজ করছে রেস্ট। অন্যদিকে আমরা রেস্টলেস হয়ে পড়েছি, আমরা মেটেরিয়ালিস্টিক হিউম্যান ওয়ার্ল্ডে পড়ে রয়েছি, আমরা কোনো ন্যাচারাল সাইকেলের মানে দিক বা গতি যেন মানতে চাইছি না, ঠিক আছে? আমরা শুধু অনবরত একটা রেস ছুটে চলেছি, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, লাইক দ্যাট, ঠিক আছে? উপার্জন করছি, খরচ করে দিচ্ছি। তাহলে এই যে দ্য উইন্ডস আর নাও কোয়াইট, ওকে, লাইক স্লিপিং ফ্লাওয়ার্স বলা হচ্ছে। দেখো তাহলে নেচার নোজ হোয়েন টু রেজ অ্যান্ড হোয়েন টু রেস্ট। উইন্ডের মাধ্যমে খুবই এটা বোঝা লাগে, সে জানে কখন চিৎকার করতে হয়, কথা বলতে হয়, বিশ্রাম দিতে হয়। তাহলে একটা সাইক্লিক মোশন রয়েছে, কিন্তু একটা ব্যালেন্স রয়েছে, রিদম রয়েছে। কিন্তু আমাদের মধ্যে কোনো রিদম নেই, আমরা একই জিনিসের পিছনে ছুটে চলেছি। তাহলে এই যে জায়গাটা দেখো, ন্যাচারাল ওয়ার্ল্ডের একটা ব্যালেন্স, ন্যাচারাল ওয়ার্ল্ডের বিউটি, ঠিক আছে, তুলে ধরা হয়েছে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ইজ অ্যামেজড টুয়ার্ড দিস ব্যালেন্স, ওকে। এবং এই যে দেখো, তিনি বোঝাতে চাইছেন যে নেচারের মধ্যে পিস দেখা যায়, কিন্তু আমরা অ্যাজিটেটেড মডার্ন ওয়ার্ল্ডের হিউম্যান বিংস, এইটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে নেচারের অ্যাক্টিভিটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর আপ গ্যাদার্ড, দেখো, আর আপ গ্যাদার্ড লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, ঠিক বাতাস যে সেটা আগের লাইনে শুরু হয়েছিল, চিৎকার করছিল সারাক্ষণ, এখন শান্ত হয়ে গেছে, আপ গ্যাদার্ড হয়ে গেছে, কার মতো? ঘুমন্ত ফুলের মতো। তাহলে দেখো এইগুলো যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এত সুন্দর, আমরা যেন দেখতে পাই না। চলো, তাহলে এইখানে আমরা কি থিম পেতে পারি এই লাইনে? হিউম্যান ডিট্যাচমেন্ট ফ্রম ন্যাচারাল পিস, ওকে, বা নেচারস হারমোনি এন্ড রিদম, ঠিক আছে? তাহলে দেখো এই লাইনের মধ্যে কি ফিগারস অফ স্পিচ রয়েছে? লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, আমি তো বললাম এটা সিমিলি। এটা ডিরেক্ট সিমিলি কাকে বলে না? when a direct comparison is made, okay, between two unallied objects or things or ideas, মানে ডিরেক্ট কম্পারিজন বলতে এক্সপ্লিসিট কম্পারিজন, পরিষ্কারভাবে বোঝা যাবে সিমিলি। ধরো এখানে দেখো একটা ডিরেক্ট কম্পারিজন ইজ মেড বিটুইন দ্য উইন্ড অ্যান্ড দ্য স্লিপিং ফ্লাওয়ার্স। আবার এর মধ্যে খুব সুন্দর একটা ইমেজারি রয়েছে, ভিজুয়াল ইমেজারি, ওকে। আবার দেখো, যেটা আগেই বললাম যে অডিটরি ইমেজ রয়েছে, এখানে একটা খুব সুন্দর ভিজুয়াল ইমেজারি রয়েছে। আবার এখানে পার্সনিফিকেশনও রয়েছে, ঠিক আছে? দেখো, তাহলে দেখো স্লিপিং ফ্লাওয়ার্স, তাহলে ইমপ্লাইড অবস্থায় রয়েছে পার্সনিফিকেশন, হাউ উইন্ড বিহেভস লাইক ফ্লাওয়ার্স। তো এই ধরনের ব্যাপার আমরা দেখো সনেট নাম্বার 18-এ পেয়েছি শেক্সপিয়ারের রাফ উইন্ড টু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। একই রকম ভাবে তাহলে এই যে উইন্ড এবং ফ্লাওয়ারের ইমেজারি আমরা শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ পেয়েছি। বা ধরো বলা যেতে পারে এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড, যেখানে খুব সুন্দর ইমেজ দিয়ে ওয়ার্ডসওয়ার্থ বোঝানোর চেষ্টা করেছেন যে দ্য উইন্ডস দে আর আপ গ্যাদার্ড, ওকে, লাইক স্লিপিং ফ্লাওয়ার্স। এই যে ব্যাপারটা, এই যে দেখো তাদের এই যে ন্যাচারাল স্লিপ, রেস্ট, ঠিক আছে, তার সাথে হিউম্যান রেস্টলেসনেসের যে কন্ট্রাস্ট ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন, এইগুলো আমরা অনেক জায়গায় পেয়েছি। মানে তুমি যদি উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স পড়ো, সেখানেও পাবে, ঠিক আছে? চলো, লাইন নাম্বার 8, ফর দিস, ফর এভরিথিং উই আর আউট অফ টিউন। কবি আবার বিলাপ করছেন, মেলানকলিক টোন তিনি ক্রিটিসাইজ করছেন। ফর দিস মানে বিকজ অফ দিস, এই কারণে। ফর এভরিথিং, সব কিছুর জন্য, মানে এই সব কিছুর জন্য উই আর আউট অফ টিউন,
আউট অফ টিউন বলতে ডিসকানেক্টেড, ডিসহারমোনিয়াস। তাহলে কবি কি বললেন? এই সব কিছু বলতে কোনগুলো? এই সব কিছু বলতে এই যে এত সৌন্দর্য, যেগুলো তিনি আগের 3টে লাইনে বর্ণনা করলেন, উইন্ডের মাধ্যমে, শিয়ের মাধ্যমে, মুনের মাধ্যমে, স্লিপিং ফ্লাওয়ার্স এর মাধ্যমে, ন্যাচারাল ইমেজ ক্রিয়েট করে, সবকিছুই, ঠিক আছে, সবকিছুর জন্য আমরা তাও ইনফ্লুয়েন্স হচ্ছি না। আমরা এতটাই বস্তুবাদে মেতে গিয়েছি যে প্রকৃতির সুরের সাথে সুর মেলাতে পারছি না। এইগুলো, এই যে এভরিথিং যেগুলো বর্ণনা করলেন, যা বললেন, এইগুলো আমাদেরকে মোটিভেট করতে পারছে না। আমরা তাহলে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, যেন আমরা এলিয়েন হয়ে যাচ্ছি। তাহলে এই লাইনটি একটি মনফুল ডেক্লারেশন অফ হোয়াট হ্যাজ বিন লস্ট। উই আর আউট অফ টিউন, যেন ডিসিশনে পৌঁছে গেলেন ওয়ার্ডসওয়ার্থ। তিনি বলছেন উই আর আউট অফ টিউন। তাহলে উই আর আউট অফ টিউন বলতে তাহলে আগে যেন আমরা মানে উই ফিল দ্যাট টিউন, বা উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম, এখন আউট অফ টিউন। তাহলে উই আর নো লঙ্গার ইন হারমোনি উইথ নেচার। আর নেচার সেন্সে হারমোনিটা নেই। তাহলে এই হিউম্যান সোল যেন হ্যাজ লস্ট দ্য কানেকশন। ওকে, তাহলে ডিট্যাচড ফ্রম দ্য ডিভাইন মিউজিক অফ নেচার অ্যান্ড দ্য কসমস। ওকে, তাহলে দেখো এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মোস্ট ক্রুসিয়াল, মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুসিয়াল লাইনস হতে পারে। তাহলে এই জায়গায় একটা ফিলোজফিক্যাল টাচ আছে। কবি বিলাপ করছেন, কবি বলছেন যে নেচারের যেন তার নিজের সুর রয়েছে, সমুদ্রের, বাতাসের, চাঁদের নিজের টাচ রয়েছে। কিন্তু আমরা মেটেরিয়াল ব্লাইন্ডনেসের দ্বারা, মডার্ন মেন, আমরা এমন হয়ে গিয়েছি যে আমরা উই ক্যান নট হিয়ার অর পার্টিসিপেট ইন দিস কসমিক হারমোনি। তাহলে যে আউট অফ টিউন, এটা কার সিম্বল? স্পিরিচুয়াল অ্যালিয়েনেশনের সিম্বল। ঠিক আছে, আমরা আউট অফ টিউন হয়ে গেছি। এই যে ফর দিস, ফর এভরিথিং, এত সুন্দর এই সব কিছু, ঠিক আছে, তাও আমরা আউট অফ টিউন, এগুলো আমরা এনজয় করতে পারছি না। ঠিক আছে, দেখো তাহলে এই যে ফর এভরিথিং, ফর দিস, আউট অফ টিউন, এই আউট অফ টিউনটা সিম্বল কার সিম্বল? ডিসকানেকশনের, ইমোশনাল স্ট্যাবিলিটির সিম্বল, ইমোশনাল ব্যারেননেসের সিম্বল, স্পিরিচুয়াল এমটিনেসের সিম্বল। তাহলে এই লাইনের মধ্যে আমরা উই আর আউট অফ টিউন, দেখো ধরে নিতেই পারি যে এই লাইনটির মধ্যে এই যে ফর দিস, ফর এভরিথিং, এই বিশেষ করে এই ফ্রেজটা ফর দিস, ফর এভরিথিং, এর মধ্যে অ্যানাফোরা রয়েছে। অ্যানাফোরা, ঠিক আছে, ফরটি রিপিট হচ্ছে। আর এই রিপিটটা, মানে দ্য রিপিটেশন অফ ফর এমফেসাইজেস দ্য ডেপথ অফ হিউম্যান ফেলিয়ার। অ্যানাফোরা রয়েছে। ওকে, আবার টোন, ল্যামেন্টিং টোন বা ল্যামেন্টেশন। উই আর আউট অফ টিউন, এটাকে অনেকেই মেটাফরিক্যালি ইন্টারপ্রিট করে। তার মানে আউট অফ টিউন বলতে এখানে কোনো লিটারালি আমরা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি না, মানে হিউম্যানস আর নট লিটারালি প্লেইং মিউজিক। ওকে, তাহলে মেটাফরিক্যালি এটার মানেটা কি? এই ফ্রেজটার উই আর আউট অফ টিউন, এটার মানে হলো যে আওয়ার সোলস আর নো লঙ্গার ইন হারমোনি উইথ নেচার। ঠিক আছে, তাহলে আমরা যেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তো এই যে মানে দ্য মেটাফর অফ মিউজিক্যাল ডিসোনেন্স এক্সপ্রেসেস স্পিরিচুয়াল ডিসহারমোনি। তবে এই লাইনের মধ্যে মেটাফর, অ্যানাফোরা এইগুলো রয়েছে। আর এই লাইনটি আমরা দেখো, এই লাইনটা আমরা অনেক অন্য জায়গাতেও এই ধরনের চিন্তাভাবনা আমরা পেয়েছি। উইলিয়াম ব্লেকের সিক রোজ, সেখানেও এই ধরনের চিন্তাভাবনা আছে যে ইন্টারনাল কারাপশন আসলে আমাদের ইনার বিউটিটাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক এই রকমটাই আমরাও তো এই জায়গায় ইন্টারনালি কারাপ্ট হয়ে যাচ্ছি মেটেরিয়ালিজমের জন্য, আর সেই জন্য আমাদের ভেতরের বিউটিটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এই হলো লাইন নাম্বার 8। নাম্বার 9-এ কি আছে? এই লাইনটি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখবো যে এই সনেট, পেট্রাকান সনেট, এই পেট্রাকান সনেটের ভল্টা আসবে। ভল্টা মানে শিফটিং টোন, শিফটিং পার্সপেক্টিভ। ওকে, চলো আগে আক্ষরিক অর্থগুলো জেনে নেওয়া যাক। ইট মুভস আস নট, গ্রেট গড, আই উড রাদার বি। তো ইট মুভস আস নট, খুব যেন দুঃখ করে বলছেন। ইট মানে কি? ইটের অর্থ হলো নেচারস বিউটি, নেচারস পাওয়ার, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির শক্তি, যেগুলো আগের লাইনসগুলোতে তিনি বলেছেন। মুভস আস, মুভস কথার মানে ইমোশনালি ইফেক্ট বা ইমোশনাল এফেক্ট,
বা নাড়া দেওয়া। আস বলতে আমরা, হিউম্যান বিংস। ওকে, নট একেবারে না। গ্রেট গড, গ্রেট গড মানে কি? দেখো এখানে একটা যেন এক্সক্লেমেটরি ইনভোকেশন আছে। দেখো গ্রেট গডের পরে একটা এক্সক্লেমেটরি মার্ক আছে, তার মানে হে ঈশ্বর। কেন হঠাৎ করে তিনি এইরকম বললেন হে ঈশ্বর? আচ্ছা, এই ক্ষেত্রে একটু মাথায় রাখবে, এই গড বলতে খ্রিস্টান গড নন, ইনি হচ্ছেন এই যে স্রষ্টা, পৃথিবীর সবকিছুর স্রষ্টা, সেই গড, গ্রেট গড। আই উড রাদার বি মানে আই উড প্রেফার টু বি, আমি ওটা না, আমি বরং এইটা হতে চাই, এই সেন্সে। তাহলে পুরো লাইনটির মানে কি দেখো, ইট মুভস আস নট গ্রেট গড। প্রথমে তিনি বললেন ইট মুভস আস নট, তার মানে নেচার নো লঙ্গার মুভস আস ইমোশনালি। দ্য স্পিকার ইজ ক্রাইং আউট ইন ডেসপেয়ার, তিনি হতাশ, তিনি ল্যামেন্ট করছেন, তিনি বলছেন যে একটা স্পিরিচুয়াল ভ্যাকাম তৈরি হয়েছে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে, আমাদের সোলের মধ্যে। আমরা উই হ্যাভ বিকাম ইমোশনালি ডেড টু দ্য সাবলিমিটি অফ নেচার। তিনি বলছেন যে এই ধরনের আর প্রকৃতি আগে যেমন আমাদেরকে নাড়া দিত, আগে যেমন আমরা কমিউনিয়ন ফিল করতাম, একটা কানেক্টিভিটি ফিল করতাম, একটা কানেকশন ফিল করতাম, এখন আর পাচ্ছি না। ইট মুভস আস নট। তিনি দুঃখ প্রকাশ করছেন। ফাইনালি তার রিয়েলাইজেশন হলো, তারপরেই বলছেন আর্তনাদ বেদনা কাকে জানাবেন? গ্রেট গড, খ্রিস্টান গড নন। ঠিক আছে, তাই যেন দেখো এখানে তিনি ইনভোক করেছেন, তার শক, একটা অ্যাঙ্গুইজ যেন বেরিয়ে আসছে, হে ঈশ্বর। ঠিক আছে, গ্রেট গড। দেখো আই উড রাদার বি, আমি বরং হতে চাই। তাহলে তিনি কি হতে চান? তাহলে যখন তিনি বলছেন আমি হতে চান, তার হতে চাই, তার মানে কি? তিনি বোঝাতে চাইছেন যে তিনি যেটি হয়ে আছেন তার পছন্দ হচ্ছে না, তিনি রিভল্ট করছেন যেন। তাহলে এই লাইনটা বা এই লাইনটির মধ্যে আমরা কি দেখতে পেলাম? দেখো অনেক কিছুই। এটা একটা ইমোশনাল ক্লাইম্যাক্সের মতো, এটা যেটা ডেসপারেট ক্রাই, একটা আর্তনাদ, একটা আবেদন এগেনস্ট মডার্নিটি। তাহলে এটা কোথাও না কোথাও তার অ্যাগনি, তার ট্রমাকে রিফ্লেক্ট করছে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ইজ ইউজিং বা হ্যাজ ইউজড ওয়ার্ডটা, ওকে, কিসের জন্য? শুধুমাত্র আর্গুমেন্টকে শিফট করানোর জন্য সে স্টেটে এসে? না, আরো একটা কারণ, তার এই ট্রমা, টেনশন, অ্যাগনিকে প্রকাশ করার জন্য। তিনি কি হতে চাইছেন? আই উড রাদার বি, পরের লাইনে দেখতে পাবো। তাহলে দেখো এই যে লাইনটি, এটা খুব প্যাশনেট টোনের মধ্যে দেখতে পাচ্ছি, দ্য টোন বিকামস প্যাশনেট। তাহলে এই লাইনের যে ইট মুভস আস নট, ইট মুভস আস নট, এটি সিম্বল, স্পিরিচুয়াল অ্যাপাথির সিম্বল, স্পিরিচুয়াল অ্যাপাথি। বা ধরো গ্রেট গড, এটা কিসের সিম্বল? এটা একটা যেন ডেসপারেট প্রেয়ার, আবেদন, ইনভোকেশন। আই উড রাদার বি, তিনি রিকানেকশন চাইছেন, এটা রিকানেকশনের সিম্বল। তাহলে দেখো এই যে লাইন, এই লাইনের কিন্তু অনেক মানে আছে। প্রথমে ধরো আগে ফিগার্স অফ স্পিচ গুলো জেনে নিই। এই যে গ্রেট গড, এটা অ্যাপোস্ট্রফি আমরা বলতেই পারি, যে দ্য পোয়েট ডিরেক্টলি অ্যাড্রেসেস গড ইন আ সাডেন ইমোশনাল আউটবাস্ট, হঠাৎ করে হে ভগবান, হে ঈশ্বর। ওকে, আবার কোথাও কোথাও আছে যে এই যে আই উড রাদার বি বলে, যেটা এক্সামমেন্টের মতো নেক্সট লাইনে চলছে, আই উড রাদার বি, এটি কেউ কেউ বলেন যে এটা এক্সাজারেটেড ফর্মে আছে, তার মানে হাইপারবোল। মানে কবি এই তার ডিসলিউশনমেন্ট, মডার্নিটির জন্য তিনি কতটা ডিসলিউশন, তার এই ডিপ্রেশন, সেটাকে অতিরঞ্জিত করে যেন বলেছেন। ইট এক্সপ্রেসেস ডিপ ডিসপেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। ওকে, তাহলে এটা এটা অনেকেই বলেন যের মধ্যে হাইপারবোল লুকিয়ে আছে, এতটাও হয়তো নয়, বাট ঠিক আছে, সেটি আলাদা বিষয়। বাট কন্টেক্সচুয়ালি বা এই কবিতার পার্সপেক্টিভে আমরা তো ধরেই নেবো যে এটা হাইপারবোল নয়, রাইট? ওকে, চলো। তো এই যে দেখো তিনি এই লাইনটার মধ্যে, তাহলে এই লাইন অনেক কিছু আছে। তিনি কি হতে চান? আসলে তিনি পেগান হতে চান, পরের লাইনেই আমরা পাবো। ঠিক আছে, তিনি পেগান হতে চান। নাও পেগানটা আমি পরের লাইনে বলছি। তাহলে দেখো এই যে লাইন, এই লাইনের থট যেন কোথাও না কোথাও ওয়ার্ডসওয়ার্থ ইজ ল্যামেন্টিং দ্য ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ইমপ্রিজনমেন্ট। ঠিক কার মতো? ব্লেকের মতো। উইলিয়াম ব্লেক যেমন লন্ডনে বলে গেছেন, দ্য মাইন্ড ফোর্জড ম্যানাকলস, দ্য মাইন্ড ফোর্জড ম্যানাকলস, সেম টোন, সেম পার্সপেক্টিভ এইখানেও পাচ্ছি।
তাহলে কোথাও না কোথাও দেখো, জানি না এইভাবে ইন্টারপ্রিট করাটা ঠিক হবে কিনা, বাট বলছি যে এখানে তো তাহলে ওয়ার্ডসওয়ার্থকে ধরে নিতেই হয় যে তিনি বিদ্রোহ করছেন, তিনি যেটা হয়ে আছেন তিনি হতে চাইছেন না, ধরে নিতে হয় তিনি খ্রিস্টান, ধরে নিতে হয় নয়, মানে তিনি তো অরিজিনালি খ্রিস্টান, কিন্তু তার পরের লাইনে আমরা দেখবো যে তিনি পেগান হতে চাইছেন। ওকে, তাহলে তিনি রিভল্ট করছেন সিস্টেমের এগেনস্টে, ধরে নিতে হয়। তাহলে কোথাও না কোথাও তার মধ্যে একটা রেবেলিয়াস স্পিরিট দেখতে পাচ্ছি, ঠিক কার মতো? মিল্টনের শেটানের মতো। সেইটান কি বলেছিল? বেটার টু রেন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। তিনি মানতে পারছিলেন না। তাহলে কোথাও না কোথাও কেন মানতে পারছিলেন না মিল্টনের শেটান? কারণ একটা মানে ডিসপ্লেসমেন্ট ফিল করছিলেন। এখানেও ওয়ার্ডসওয়ার্থ সেই একই রকম ডিসপ্লেসমেন্ট ফিল করছে। ঠিক আছে, এই পার্সপেক্টিভ আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক, হ্যাঁ, তো অবশ্যই মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি। সব সময় তুমি এইভাবে ভাববে না যে কিভাবে সেটা এখানে চলে এলো, জাস্ট লাইক দ্যাট রিবেলিয়াস স্পিরিটের কথা বোঝানোর চেষ্টা করছি। ওকে, এই হচ্ছে লাইন নাম্বার 9। লাইন নাম্বার 10 খুব সুন্দর। আ পেগান সাকলড ইন আ ক্রিড আউটওয়ার্ম। আচ্ছা, পেগান, দেখো পেগান কি? এখন পেগান মানে হচ্ছে যে ধরে নাও, যেটা বাংলায় বলা যেতে পারে পৈত্তলিক। দেখো পেগানিজম, পেগান মানেটা কি? দেখো ওয়ার্ডসওয়ার্থ রেফার্স টু পেগান বিলিভস, pre-Christian religious traditions where people worshipped multiple gods and had a deep connection with nature. তিনি পেগান হতে চান, তিনি যেন খ্রিস্টান, তিনি রোম্যান্টিক আমরা জানি, বাট তিনি প্রেফার করছেন পেগান হতে। এটা কেন আমি বোঝাচ্ছি, দেখো সাকল্ড, সাকল্ড কথার মানে হচ্ছে ব্রেস্ট ফিড, নারচার্ড, বাট এটা মেটাফরিক্যালি এর মানে হবে নারিশড, লালন পালন অর্থে। ক্রিড, ক্রিড মানে হচ্ছে কোনো সিস্টেম, রিলিজিয়ান, ওকে, বিলিফ সিস্টেম এই সেন্সে। আউটওর্ন মানে ওল্ড ফ্যাশনড, আউটডেটেড। তাহলে পুরো লাইনটির অর্থ কি? আসলে ওয়ার্ডসওয়ার্থ এখানে একটা অদ্ভুত দাবি করছেন। তিনি কি বলছেন যে এই মডার্ন জগতে এই রকম ভাবে আমি খ্রিশ্চান হয়ে যেন আর থাকতে চাইছি না, কারণ এই মডার্ন জগৎটা স্পিরিচুয়ালি ব্যারন ওয়ার্ল্ড। রাদার হি উড প্রেফার বিং আ পেগান রেজড ইন অ্যান অবসোলেট ফেথ। ঠিক আছে, তাহলে তিনি একটা স্যাক্রেড কানেকশন চাইছেন। আসলে দেখো চারিদিকে অনেক ধরনের ট্রাইবস আছে, অনেক ধরনের কমিউনিটিজ আছে, আমরা জানি। ঠিক আছে, এবং যারা পেগানিজমকে বিশ্বাস করে তারা বহু মূর্তি পুজো করে, অনেক দেব দেবীতে বিশ্বাস করে। একজন বা হচ্ছে যে তোমার একজন অটোনোমাস সুপ্রিম বিং এইরকম কাউকে মানে না, এটাই হচ্ছে পেগানিজম। তো তিনি বলছেন আমি ওই রকমই হতে চাইছি, যারা নেচারের সাথে কানেকশন ফিল করতো। আসলে এই যে পেগানিজম, এটা না পলিথিজমকে রেফার করে, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য ওরশিপ অফ মেনি ডেইটিস। মানে ধরো কখনো দেখতে পাবো রিভার স্পিরিট, ওকে, সমুদ্রের দেবতা, নদীর দেবতা, ঠিক আছে, বিভিন্ন রকম। তাহলে এই যে ট্রেডিশন, এগুলো হচ্ছে পেগানিজম বা বলা যেতে পারে পলিথিজম। ওকে, তাহলে দেখো এটা আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে এই যে লাইনটা, তিনি কন্টেম্পোরারি মেটেরিয়ালিস্টিক কালচারকে রিজেক্ট করে দিচ্ছেন। তিনি এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছেন যখন বা অপেক্ষায় আছেন বলাটা ভুল হবে, তিনি ফিরে যেতে চাইছেন সেই সময় যেটা আউটডেটেড, যেই সময় মানুষরা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাইবসরা তারা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে নেচারকে পুজো করত, বিভিন্ন দেবদেবী হিসেবে তারা পুজো করত। এই রকম যুগে যেন তিনি আবার সেই এনসিয়েন্ট ওয়ার্ল্ডে যেন ফিরে যেতে চাইছেন। তাহলে তিনি এই ধরনের মডার্ন সিস্টেমকে, মডার্ন ম্যাটেরিয়ালিস্টিক কালচারকে রিজেক্ট করে দিতে চাইছেন। তাহলে তিনি বলতে চাইছেন, দেখো এখানে যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে সাকল্ড, এটা কি নার্চারিং বন্ড, তাহলে সেই বিলিফ সিস্টেমে ফিরে যেতে চাইছেন। তাহলে দেখো এটা একটি প্যারাডক্সিক্যাল লাইন বলা যেতে পারে। কেন? দেখো দ্য পোয়েট ইজ এ খ্রিশ্চান রোম্যান্টিক বাট স্টিল হি লুকস ফর আ পেগান ওয়ার্ল্ড ভিউ। কেন? কারণ তিনি চাইছেন যে এই ওয়ার্ল্ড, এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড তার জন্য নয়। কোথাও না কোথাও আমরা তো সেই সেলিং টু বাইজেন্টিয়াম পড়েছি, ঠিক সেই সেলিং টু বাইজেন্টিয়ামের মতো যেন কবি এখানে কি ফিল করছেন, কবি ফিল করছেন সেপারেটেড, আউটডেটেড। সেই জন্য তিনি আউটওর্ন একটি সিস্টেম পেতে চাইছেন, আউটডেটেড একটি সিস্টেম পেতে চাইছেন। তাহলে দ্য পেগান ওয়ার্ল্ড মে বি আউটওর্ন হিস্টোরিক্যালি, কিন্তু তিনি বিশ্বাস করেন দ্যাট সর্ট অফ ওয়ার্ল্ড ইজ স্পিরিচুয়ালি রিচার দেন দ্য মডার্ন ম্যাটেরিয়ালিজম। তাহলে এই যে রোম্যান্টিক নস্টালজিয়া,
মিথিক পাস্ট, সেই জায়গায় তিনি ফিরে যেতে চান। সেই জন্য তিনি পেগান হতে চান, যেখানে বহু পুজো করা হতো, বহু দেবদেবী মানা হতো। তখন বহু দেবদেবী যদি মানা হতো, তাহলে কেন এরকম বললেন? দেখো, ধরো অরণ্যের দেবী, সমুদ্রের দেবতা, পর্বতের দেবতা, তার মানে কি? যদি মানুষজন সেই সময় বহু দেবদেবীতে বিশ্বাস করে, তখন যদি পুজো করছেন, তাহলে কবি সেই রকম টাচ, তার মানে কবি তো চাইছেন নেচারকে কি হিসেবে দেখতে? একটা লিভিং প্রেজেন্স হিসেবে দেখতে, টু বি ফেল্ট, ওকে, বা টু বি রিভার্ড, এইরকম অর্থে দেখতে চাইছেন। সেই জন্য তিনি এরকম বলছেন, আমি ওই রকম জগতেই যেতে চাই, ওই রকম হতে চাই, এইটা আমার ভালো লাগছে না, লাইক দ্যাট। তাহলে এইখানে স্পিরিচুয়াল এমটিনেস অফ মডার্নিটি এই থিমকে রেফার করছে, বা রোমান্টিক আইডিয়ালাইজেশন অফ দ্য পাস্ট, বা লস অফ স্যাক্রেড ইমাজিনেশন, এইগুলোকে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে দেখো, ক্রিড আউটর এই যে ফ্রেজটি, এটা আসলে কার সিম্বল? না ফরগটন স্পিরিচুয়াল কানেকশনের সিম্বল বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। ঠিক আছে, তো তিনি সেই রকম ভাবে নার্চার হতে চাইছেন নেচারের কোলে। ঠিক আছে, যে সিস্টেমটা এখন আউটডেটেড মডার্ন ওয়ার্ল্ডে, কিন্তু তিনি প্রেফার করছেন সেইটা। তাহলে এই লাইনের মধ্যে কি কি ফিগারস অফ স্পিচ আছে দেখো। দেখো, তাহলে এটার মধ্যে অবশ্যই আইরনি আছে। আইরনি কিভাবে? না ক্রিশ্চিয়ান রোমান্টিক প্রেফার্স টু বি আ পেগান, নয় কি? তাহলে দ্য পোয়েট আইরনিক্যালি ফেভার্স অ্যান আউটডেটেড, মানে আউটডেটেড সিস্টেম, এটা বলা যেতে পারে। আর বলা যেতে পারে যে দেখো, এই যে সার্কেলড ইন আ ক্রিড আউট ওর্ন, ঠিক আছে, এই ফ্রেজটা লিটারালি কিন্তু ব্রেস্ট ফিডিং বোঝাচ্ছে না, রাদার মেটাফরিক্যালি, ফিগারেটিভলি এটা কি বোঝাচ্ছে না, ইটস আ মেটাফর ফর বিং নার্চার্ড বাই আ বিলিফ সিস্টেম, সেই সেন্সে মেটাফর। ঠিক আছে, বলে এই ধরনের যে মানে ভাবনা চিন্তা কবি যেটা এখানে দেখিয়েছেন, দেখো এই ধরনের ভাবনা চিন্তাটা অ্যাকচুয়ালি মানে তোমার পলিথিস্টিক ট্রেডিশনকে রেফার করছে। এই যে বললাম পলিথিজম, ঠিক আছে, ওয়ার্শিপ অফ মেনি ডিটিজ, এইটিকে রেফার করছে। তাহলে দেখো, এইটা আসলে রোমান মিথোলজি, গ্রিক মিথোলজিতে রয়েছে অনেক, সেখান থেকে যেন কানেকশন এখানে নিয়ে আসা হয়েছে। সেই মিথোলজিতে ন্যাচারাল এলিমেন্টস গুলোকে, যেখানে সি গড, উইন্ড গড, রিভার স্পিরিট, এইসব দেখানো হতো। ঠিক আছে, তো দেখো আবার এই লাইনের মধ্যে হয়তো আমরা এটাও মানে বলতে পারি যে একটা খ্রিশ্চান ডিসলিউশনমেন্ট ফুটে উঠেছে। ঠিক আছে, তাহলে খ্রিশ্চান ন্যারেটিভ অনুযায়ী যেটা বোঝানো হয়, এই লাইনটা তার ঠিক উল্টো। তাহলে এখানে পিগানিজম ইজ স্পিরিচুয়ালি সুপিরিয়র হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে কোথাও না কোথাও মানে খ্রিশ্চানের ন্যারেটিভকে একটা অর্থোডক্স সিস্টেম যদি ব্যর্থ হয়েছে এই হিসেবে ওয়ার্ডসওয়ার্থ বোঝাচ্ছেন। ঠিক এই ধরনের টোন আমরা উইলিয়াম ব্লেকের ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেলে পেয়েছি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট লাইনে এগিয়ে যাই। লাইন নাম্বার 11, so might I standing on this pleasant lea, দেখা যাক সো। তাহলে দেখো, তিনি প্রথমে বললেন আমি হতে চাই, তার পরের লাইনে যেন তিনি কল্পনা করছেন আমি হয়ে গিয়েছি, এইরকম হয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক যা এইরকম টোন আমরা দেখো সেই নাইটিঙ্গেলে পেয়েছিলাম, যে তোমার জগতে যেতে চাই, মুহূর্তের মধ্যে তার জগতে যেন পৌঁছেও গেলেন। তো কল্পনার দৃশ্য এখানে একটা হাইপোথেটিক্যাল ভিজন, হাইপোথেটিক্যাল ভিজন। চলো আগে আক্ষরিক অর্থটা জেনে নিই। সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্ট লি, সো মানে দাস, দেয়ারফর, মাইট আই মানে আই কুড বা আই উড বি এবল টু, আমি হয়তো পারতাম, হয়তো পাচ্ছি, এই সেন্সে। স্ট্যান্ডিং দাঁড়িয়ে, অন দিস প্লেজেন্ট লি, অন বলতে ওপরে, দিস বলতে এইখানে। তাহলে ধরে নাও যে তিনি কল্পনা করছেন তিনি একটা মনোরম ভ্যালিতে দাঁড়িয়ে রয়েছেন, বা ধরে নাও এটা একটা ইমাজিনারি ওয়ার্ল্ড বা ইমাজিনড ল্যান্ডস্কেপ। প্লিজেন্ট, প্লিজেন্ট বলতে বিউটিফুল, ডিলাইটফুল, মনোরম, সুন্দর, দারুণ। লি মিডো, গ্রাসল্যান্ড, মানে ধরো চারণভূমি বলতে পারো, ভ্যালি বলতে পারো। ওকে, ভ্যালি মিডো বললেই মনে হয় ভালো হয়, রাইট? সো এখানের মানেটা কি? যেন একটা কল্পনার দৃশ্য কবি মানে ভাবলেন মনে মনে, এবং তিনি তার আগে বলেন যে তিনি বিজ্ঞান ওয়ার্ল্ডে যেতে চাইছেন, তিনি তারপরে মানে সেরকম ওয়ার্ল্ডেই তিনি পৌঁছে গেছেন, তিনি দাঁড়িয়ে আছেন এইরকম মনোরম দৃশ্যে। মানে এই যে তিনি একটা কন্ট্রাডিকশন তৈরি করলেন। ধরে নাও আমি যে ফার্স্ট তোমার প্রথমেই যে লাইনসগুলো ছিল সেখানে দেখাচ্ছিলাম একটা ইমেজ, যেখানে ফ্যাক্টরি, সেখান থেকে ধুঁয়ো বেরোচ্ছে, সেই জায়গা থেকে এটা একটা কন্ট্রাস্ট, একটা যেন একটা প্যাস্টোরাল ওয়ার্ল্ডে তিনি পৌঁছে গেছেন মনোরম দৃশ্যে।
ঠিক আছে? তাহলে এই লাইনের দ্বারা আমরা যেন কবি তিনি যেন একটা মিথিক্যাল অল্টারনেটিভ সেলফকে ক্রিয়েট করে দিলেন, যেন হি বিকামস আ পেগান স্ট্যান্ডিং অন আ গ্রাসি ফিল্ড। ওকে, তো এই ধরনের ভিজনকে আমরা হাইপোথেটিক্যাল ভিজন বলতে পারি। এই যে শো মাইট আই, এর দ্বারাই হাইপোথেটিক্যাল ভিজনের ক্রিয়েশন করা হয়েছে। ওকে, তাহলে দেখো এই ইমেজটা যেন একটা মানে প্রশান্তি শান্তি নিয়ে এসেছে কবির মনে, ইয়েট এইটা একটা স্পিরিচুয়ালি চার্জড ইমেজ, যেখানে নেচার অ্যালাইভ, নেচারের সাথে কানেকশন ফিল করেছেন তিনি, সেই জন্য বলেছেন মনোরম, প্লিজেন্টলি। ওকে, তাহলে এটা তার ইনার ইয়ার্নিং, ডিজায়ার। যেন এইটার দ্বারা আমরা বলতেও পারি যে তার মধ্যে স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং হচ্ছে, নেচারের সাথে তিনি একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি করতে পেরেছে, সেই জন্য তিনি বলছেন প্লিজেন্টলি। তাহলে এই প্লিজেন্টলিটা একটা সিম্বলিক স্পেস, এমন সিম্বলিক স্পেস যেখানে একটা কমিউনিয়ন তৈরি হয়েছে বিটুইন ম্যান এন্ড নেচার। ওকে, তবে এইটা অবশ্যই রোমান্টিক পোয়েট্রি, তো বুঝতেই পারছো রোমান্টিক পোয়েম, তো রোমান্টিক ইমাজিনেশন ইজ ইন ফুল ফর্ম আনডাউটেডলি। তাহলে কোথাও না কোথাও রিজেক্টিং দ্য মডার্নিটি, রিজেক্টিং মডার্ন কালচার ইন তোমার বলা যেতে পারে কনজিউমারিজম। ওকে, রাদার ওয়ার্ডসওয়ার্থ প্রেফার্স টু ভিজুয়ালাইজ আ ডিফারেন্ট স্টেট। ঠিক আছে, তাহলে এই যে লি, এটা একটা মিথিক থ্রেশোল্ড, পসিবল এপিফ্যানির একটা জায়গা, একটা থ্রেশোল্ড, একটা দরজা, এমন একটা জায়গা খুলে দিল যেখানে তিনি প্রবেশ করলেন। ঠিক আছে, তাহলে ধরে নিতে হয় যে এটা তার স্পিরিচুয়াল লঙ্গিং, অনেক দিনের তীব্র ইচ্ছে। তাহলে এই লাইনের মধ্যে আমরা স্পিরিচুয়াল ইমাজিনেশন পেলাম, অ্যালিনেশন অ্যান্ড লঙ্গিং ফর কানেকশন পেলাম। ওকে, বা এই লাইনটার মধ্যে আমরা এটাও বলতে পারি যে এই যে প্লিজেন্টলি, এটা একটা সিম্বল, কার সিম্বল? স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সিম্বল। ঠিক আছে, তাহলে দেখো এই যে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এই শব্দটাও একটি সিম্বল কিসের? আ মোমেন্ট অফ অ্যাটেনশন, মোমেন্ট অফ রেভারেন্স। এই লাইনটি এপিফ্যানিক লাইন একটা। ওকে, তবে এই লাইনের মধ্যে কি ফিগার্স অফ স্পিচ আছে? অবশ্যই দেখো এই লাইনের মধ্যে এই যে প্লিজেন্টলি, এটা 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 একটা ইমেজ, ইমেজারি, কত সুন্দর একটা গ্রাফিক ভিজুয়াল পিকচার, একটা ন্যাচারাল প্যাস্টোরাল সেটিং, যেন মনে হচ্ছে পিসফুল সেটিং, সেইখানে মনোরম দৃশ্য। ওকে, তাহলে দেখো এটা বলা যেতে পারে। আর 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 তোমার হয়তো ধরো এই যে আই মাইট স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি, দেখবে এখানে ইনজাম্পমেন্ট রয়েছে বলে তোমার মনে হতেই পারে, কারণ এই সেন্সটা নেক্সট লাইনে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ধরো ট্রেডিশন, এই যে প্লিজেন্টলি, এই যে প্যাস্টোরাল সেটিং, এটি নতুন কিছু না, শুধুমাত্র যে ওয়ার্ডসওয়ার্থ করে গেছেন তা নয়, আমরা মিল্টনের তো পাবোই পাবো, স্পেন্সারের মধ্যেও পাবো অনেক জায়গায়। তাহলে এই লাইনটি যেন কোথাও না কোথাও ক্লাসিক্যাল প্যাস্টোরাল পোয়েট্রিকে রেফার করছে। ঠিক আছে, যেখানে মিডোজ বা ধরো ভার্জিলের কিছু কিছু লেখা, হ্যাঁ, সেগুলোকে রেফার করছে, বা ধরো এটা উইলিয়াম ব্লেকের তোমার ভিশনারি ইমাজিনেশনকেও রেফার করছে। ঠিক আছে, নেক্সট লাইনে যাওয়া যায়, লাইন নাম্বার 12 দেখো, হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন। তাহলে আগের লাইনের সাথে এই লাইনের সেন্স কানেক্টেড। দেখো, আই স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি, কি বলছেন? হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন। হ্যাভ বলতে রিসিভ, পজেস, গ্লিমসেস কথার অর্থ কি? ব্রিফ ভিউ, পার্শিয়াল ভিউ, ঝলক। দ্যাট উড মেক মি, তার মানে দ্যাট উড ক্রিয়েটিং মি, বা দ্যাট উড কজ মি টু বিকাম কি? লেস, অনেক কম, ফরলর্ন মানে অ্যাবান্ডান্ট, হোপলেস। তাহলে আক্ষরিক অর্থটা কি? যদি আমি এই রকম প্রকৃতি বা এইরকম অতীতে ফিরে যেতাম, এইরকম পেগান ওয়ার্ল্ডে ফিরে যেতাম, তাহলে তার একটিমাত্র দর্শন এই ধরনের এরকম দাঁড়িয়ে আছি প্যাস্টোরাল সেটিং এ, মনোরম পরিবেশে এইরকম লিতে দাঁড়িয়ে থাকা অবস্থায়, তার একটি ঝলক যথেষ্ট ছিল। আমার এই আত্মিক শূন্যতা যেটা আমি মডার্ন ওয়ার্ল্ডে ফিল করছি, সেটাকে অনেকটাই প্রশমিত করে দিত, অনেকটাই লাঘব করে তুলত। ওকে, তাহলে দেখো, তাহলে আগের যে হাইপোথেটিক্যাল ভিজন সেটা তিনি এই মুহূর্তেও কন্টিনিউ করে চলেছেন। তিনি যেন যেন একটা প্রেজেন্স অফ ডিভিনিটি খুঁজে পাচ্ছেন, ওই যে ডিভাইন সোলাস, এখানেই বলা যেতে পারে প্যান্থিজম, প্যান্থিস্টিক ফিলোসফি। ওকে, তাহলে ধরো মানে তিনি নেচারের কোলে থেকে যেন, যেমন যেন নেচার তার জন্য একটা গাইড। তিনি কি বলছেন? লেস ফরলর্ন। তাহলে তুলনা আছে,
বর্তমান জগতে এখন তিনি ফোরলর্ন ফিল করছেন, অ্যালিয়েনেটেড ফিল করছেন, অ্যাবান্ডান্ট ফিল করছেন, হোপলেস ফিল করছেন। যদি ওই রকম জায়গায় যেতে পারেন তাহলে লেস ফোরলর্ন ফিল করবেন, লেস ফোরলর্ন ফিল করছেন তিনি হাইপোথেটিক্যাল ভিশনে গিয়ে। তাহলে কোথাও না কোথাও তখন নেচার তার জন্য ফিলোজফার ফ্রেন্ড গাইড। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাতে আমরা ধরে নিতেই পারি যে তাহলে নেচার সেই মুহূর্তে তার সোলের জন্য একটা স্পিরিচুয়াল গাইড। তাহলে এই সেন্স আমি বলছি এখানে প্যান্থিজম রয়েছে। প্যান্থিজমটা কি, যদি একটি বাক্যে বোঝানো যেতে পারে যে প্রেজেন্স অফ ডিভিনিটি ইন নেচার। ওকে, তাহলে দেখো তিনি বলছেন এই যে ধরো এই যে শব্দটা গ্লিমসেস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট না, ধরে নিতে হবে এইভাবে যে বর্তমানে যেহেতু এটা হাইপোথেটিক্যাল ভিশন, তো তিনি যেন বলছেন যে আমি বর্তমান ভারে এতটাই জর্জরিত, এইভাবে মডার্ন ওয়ার্ল্ড বা ম্যাটেরিয়ালিজম এতটাই জর্জরিত যে আমি গ্লিমসেস পাচ্ছি, যেন মোমেন্টারি কানেকশন যেন ফিল করতে পারছি উইথ মিথ বা উইথ নেচার স্পিরিটের সাথে, যেটা আমার ভেতরে যে স্পিরিচুয়াল ভ্যাকুয়াম বা ভয়েড তৈরি হয়েছে সেটাকে রিফিল করে দিচ্ছে বা ফুলফিল করছে। তাহলে হি উড সি ব্রিফ মিনিংফুল ভিশনস দ্যাট উড রিডিউস হিজ সরো, হিজ ট্রমা। তাহলে কোথাও না কোথাও এই ইমাজিনেটিভ ভিশনের দ্বারা স্পিরিচুয়াল হিলিং তিনি পাচ্ছেন। তার ডেসপেয়ার, এই যে ফোরলং শব্দটা, এটা তার ডিপ্রেশন, তার 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 ডিসলিউশনমেন্টকে রেফার করছে। ওকে, তাহলে এই যে গ্লিমসেসটা ধরে নিতেই পারি যে দে আর অ্যাকিন টু এপিফ্যানিজ দ্যাট কুড রিলিভ দ্য বার্ডেন অফ হিজ এলিয়েনেশন, হিজ সেপারেশন, হিজ ডিপ্রেশন। তাহলে এই লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্ড ফোরলর্ন, এটি অ্যাকচুয়ালি তার এক্সিস্টেন্সিয়াল গ্রিফ ওকে কে বোঝাচ্ছে। তাহলে ধরো এই ধরনের লঙ্গিং তার অনেক দিনের সিনসিয়ার লঙ্গিং। তাহলে এই যে লাইন ফোরলর্ন, এটা সিম্বল, কার সিম্বল? ইমোশনাল ডিসোলেশনের সিম্বল, কজড বাই ডিসকানেকশন ফ্রম নেচার। তাহলে এই লাইনের মধ্যে আর কি ফিগারস অফ স্পিচ আছে চলো দেখা যাক। দেখো ধরে নিতে হয় গ্লিমসেস এটি একটি ভিজুয়াল ইমেজের এক্সাম্পল। আবার ধরো এনজামমেন্ট তো আছেই বললাম। আবার বলা যেতেই পারে যে এটা অ্যান্টিথেটিক্যাল ইন নেচার। কেন? কারণ দেখো এখানে বলেছে গ্লিমসেস, আবার বলা হয়েছে ফোরলর্ন। তাহলে দেখো গ্লিমসেস আর ফোরলর্ন কিছুটা মানে নেচারের দিক থেকে বলছি অ্যান্টিথেটিক্যাল। কি কি রিপ্রেজেন্ট করছে? একটা কন্ট্রাস্ট। ওকে, কিসের কন্ট্রাস্ট না, হোয়াট ইজ গেইনড অ্যান্ড হোয়াট ইজ সাফার্ড। কি পাওয়া গিয়েছে আর কি হচ্ছে তোমার ভোগ করেছেন কবি এতদিন ধরে। কি পাচ্ছেন প্রকৃতির কোলে গিয়ে? গ্লিমসেস, কানেকশন, কমিউনিয়ন, নেচারস গাইডেন্স। কি সহ্য করেছেন? অ্যাবান্ডেন্ট, হোপলেসনেস। ওকে, তাহলে দেখো এই ধরনের ইমেজ, এই ধরনের চিন্তা ভাবনা আমরা অনেক জায়গায় পেয়েছি। যেমন ধরো তোমরা যদি কলরিজকে পড়েছো, কলরিজের ডিজেকশন এন্ড ওড সেখানেও তুমি পাবে। কারণ দেখো তো এই যে এই ধরনের থট ওইখানেও রয়েছে। বা ধরো এটা কি বলা যেতেই পারে যে প্ল্যাটোনিক আইডিয়ালিজম। ওকে, কিভাবে প্ল্যাটোনিক আইডিয়ালিজম? দেখো প্ল্যাটো সাজেস্ট সামথিং। কি সাজেস্ট করেছিলেন না, ট্রুথ ক্যান বি গ্লিমসড থ্রু ইমপারফেক্ট ফর্মস, ট্রুথ ক্যান বি রিয়েলাইজড থ্রু ইমপারফেক্ট ফর্মস। ঠিক সিমিলারলি ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে যখন তার সোল বা যখন তার অবস্থা হচ্ছে ফোরলর্ন, তখন তিনি গ্লিমসেস পাচ্ছেন। ঠিক আছে, এই সেন্সে এইভাবে। এই হচ্ছে লাইন নাম্বার 12। এরপরে দেখো ফাইনাল দুটো লাইন আমি আলোচনা করব। চলো নেক্সট দুটো লাইন আলোচনা করা যাক। লাইন নাম্বার 13 খুব ইম্পর্টেন্ট, মিথোলজিক্যাল রেফারেন্স আমরা এখানে দেখতে পাবো। দেখো, হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি। এর আগের লাইনগুলোতে আমরা কি দেখেছি যে কবি পেগান ওয়ার্ল্ডে চলে যেতে চেয়েছেন এবং হাইপোথেটিক্যাল ভিশন অনুযায়ী তিনি যেন সেখানে রয়েছেন, একটা প্যাস্টোরাল সেটিং এ তিনি দাঁড়িয়ে আছেন, মনোরম দৃশ্য তিনি উপভোগ করছেন। এবং সেই সময় তিনি বলছেন হ্যাভ সাইট। আগে আক্ষরিক অর্থগুলো জেনে নেওয়া যাক। হ্যাভ সাইট বলতে টু সি, টু বিহোল্ড, টু উইটনেস, টু অবজার্ভ, দেখা, দর্শন করা। সরি, কার? প্রোটিয়াস। প্রোটিয়াস কে? গ্রিক মিথোলজি অনুযায়ী তিনি হচ্ছেন একজন সি গড। ঠিক আছে, তো কখনো কখনো তাকে ওল্ড ম্যান অফ দ্য সি বলা হতো। এই যে দেখো ইমেজটি, এই ইমেজটি হচ্ছে প্রোটিয়াসের ইমেজ, এটি প্রোটিয়াসের ইমেজ। ঠিক আছে, তাহলে আবার আমরা জানি যে তিনি শেপ শিফটার। শেপ শিফটার বলতে যে কোনো রূপ তিনি ধারণ করতে পারতেন।
এবং তিনি ছিলেন প্রফেট, তিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে দিতে পারতেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধরো তুমি যদি তার কাছ থেকে কিছু জানতে চাও, সে বিভিন্ন রূপে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো। তাকে যদি জোর করে ধরে নেওয়া যেত তখনই সে বলতো। তার মানে প্রটিয়াস possesses prophetic knowledge, but he will only reveal if he is forced, compelled and held. এই হচ্ছে স্টোরি। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে যে রাইজিং ফ্রম দ্য সি, রাইজিং বলতে কামিং আপ, যেন এই যে দেখো ঠিক এই রকম যেন সমুদ্রের জল থেকে উঠে এসেছে, এই রকম ভিজন যেন কবি দেখতে পাচ্ছেন বলে বলছেন। হ্যাভ ইউ গ্লিমস বা হ্যাভ সাইট অফ প্রটিয়াস, সো রাইজিং ফ্রম দ্য সি, রাইজিং ফ্রম দ্য সি মানে আউট অফ দ্য ওশান, যেহেতু তিনি সি গড। ওকে, তাহলে এই হচ্ছে যে পুরো লাইনের মানেটা কি। পুরো লাইনের অর্থ হলো যে কবি যেন ওই রকম জায়গায় দাঁড়িয়ে কল্পনাতে তিনি বলতে চেয়েছেন তিনি এক অলৌকিক ঐশ্বরিক চেতনার যেন দৃশ্য দেখতে পেলেন। এই হচ্ছে লাইনের আক্ষরিক মানে। এবারে এই লাইনটিকে অনেক রকম ভাবে ইন্টারপ্রিট করা যায়। যেমন ধরো মানে ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ ইন্টেন্সিফাইড হিজ হাইপোথেটিক্যাল ভিজন। ওকে, এবং এই জায়গায় আগের লাইনের সাথে যদি এই লাইনটাকে তুমি একটু কানেক্ট করো, তাহলে এইখানে তুমি এইভাবে বুঝতে পারবে যে তিনি শুধুমাত্র যে ওই ভিজন বা ওই প্যাশনাল সেটিং এ দাঁড়ানোর পর যে লেস ফরলর্ন ফিল করছেন তা নয়, তিনি মানে যেন দেখতে পাচ্ছেন যে মিথোলজিক্যাল যে পাওয়ার তার যেন জীবন্ত অবস্থায় ফিরে আসছে। কাকে রেফার করলেন তিনি? প্রটিয়াস, দ্য এনসিয়েন্ট শি গড। ঠিক আছে, তাহলে দেখো তিনি যে এই উঠে আসছেন সেই রকম গ্লিমসটা পরস্পর দেখতে পাচ্ছেন, তাহলে এটা কিসের মানে অর্থ বহন করছে? দেখো আগে আগে বুঝতে হবে, দ্য পোয়েট ইমাজিনস অ্যাকচুয়ালি সিইং দ্য গড প্রটিয়াস ইমার্জিং ফ্রম দ্য সি। ওকে, তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো গিয়ে তিনি বলতে চাইছেন যে প্রটিয়াস অ্যাকচুয়ালি সিম্বল, কার সিম্বল? প্রটিয়াস এখানে হচ্ছে স্পিরিচুয়াল ডেপথের সিম্বল, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের সিম্বল, হিডেন নলেজের সিম্বল। নেচার বিভিন্ন রূপে বর্তমান, নেচারের একটা রূপ নয়, ওয়ার্ডসওয়ার্থ সেটা বোঝাতে চেয়েছেন এই প্রটিয়াসের মাধ্যমে। এই যে ধরো প্রটিয়াস সমুদ্র থেকে যে উঠে আসছেন, তাহলে ধরে নিতে হবে এটা যেন ওয়ার্ডসওয়ার্থ বোঝাতে চাইছেন যে প্রকৃতির কোলে গেলে আমাদের স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং হয়। যেমন করে প্রটিয়াস সমুদ্র থেকে উঠে এসেছে, আমাদের ভেতর থেকেও স্পিরিচুয়ালিটি জাগরিত হবে, লাইক দ্যাট। তাহলে মডার্ন ম্যাটেরিয়ালিজমে এটি সম্ভব হচ্ছে না, তাহলে স্পিরিচুয়াল ইমার্জেন্স দরকার। তাহলে প্রথম দেখো অক্টেভে তিনি প্রবলেমস দেখিয়েছেন, লাস্টের দিকে তিনি আলোচনা করছেন, সলিউশন দেখানোর চেষ্টা করছেন। তিনি বলছেন যে ওয়ার্ডসওয়ার্থ তিনি কি চাইছেন? পুরোনো দিনের মিথ কিসের জন্য? তিনি এই মডার্ন ওয়ার্ল্ড থেকে মুক্তি চাইছেন। ঠিক আছে, তাহলে এটা ধরে নিতে হয় যে সিম্বল অফ স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং। ওকে, তাহলে দেখো এই যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এইখানে কবি সেই ইমাজিনেটিভ কানেকশন টু নেচার এটি ফিরে পেতে চেয়েছেন। ওকে, সেই জন্য বলেছেন আমি যেন দেখছি। এইটি একটি অর্থ হতে পারে। আরেকটি অর্থ ধরো এইরকম ভাবে আমি বলতেই পারি বা আমরা আলোচনা করতেই পারি যে দেখো কবি সম্ভবত মেনে নিতে পারছেন না হোমোজিনাস এন্টিটি অফ রিলিজিয়ান, মেনে নিতে পারছেন না যেখানে একটি মাত্র শক্তি সর্বশক্তিমান, হ্যাঁ, যেন অটোনোমাস, হ্যাঁ, সুপ্রিম বিং, এটা যেন তিনি মেনে নিতে পারছেন না। ধরো যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি, ডোন্ট গেট মি ইন এ রং ওয়ে, ওকে, বা হচ্ছে যে বলা যেতে পারে যে যদি ধরো তিনি খ্রিস্টান, তিনি মেনে নিতে পারছেন না যে এখানে হোমোজিনাস একটা রিলিজিয়ান শুধুমাত্র থাকবে। যদি হোমোজিনাস রিলিজিয়ান যদি থাকে, যেটাকে বলা যেতেই পারে যে মনোথেইজম, যেখানে একমাত্র এইরকম যদি কেউ থাকে, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে চয়েসেস থাকে না, তারা কাকে পুজো করবে কাকে মানবে কোনো চয়েসেস থাকে না। তো এই ধরনের সিস্টেমটা যেন কবি মেনে নিতে পারছেন না। তো সেই জন্য তিনি পলিথিজমের দিকে মেনে নিতে পারেন, মানে পলিথিজমের দিকে ঝুঁকছেন বা পলিথিজমকে সাপোর্ট করছেন। তিনি সেই জন্য এখানে এই যে ধরো এনার রেফারেন্স দিয়েছেন প্রটিয়াস। এরপরে আমরা দেখবো ট্রাইটনের কথাও বলবেন। তো এই সেন্সেও এটা মানে হতে পারে যে তিনি পলিথিজমকে সাপোর্ট করছেন, মনোথিজমকে মানছেন না। তিনি বলছেন যে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং তাদের উপরে ছেড়ে দেওয়া হোক, তারা কাকে পুজো করবে কাকে মানবে। এই হোমোজিনাস এন্টিটি, একজন সুপ্রিম বিং, হ্যাঁ, বা এই মনোথিজম, এটা তিনি সাপোর্ট করছেন না। এইভাবে এটাকে ইন্টারপ্রিট করা যেতে পারে। ওকে, তো তিনি এইটার কথা বললেন। দেখো তাহলে এই যে রাইজিং ফ্রম দ্য সি, এটাও হতে পারে যে ইমার্জেন্স অফ ডিপার ট্রুথস সিম্বল আকারে। ঠিক আছে,
তো দেখো এই হচ্ছে যে লাইনটির অর্থ। এর মধ্যে ধরো অবশ্যই অ্যালিউশন রয়েছে, তিনি প্রটিয়াসের সি গড তার রেফারেন্স দিয়েছেন, এটা একটি ফিগার অফ স্পিচ অ্যালিউশন, হ্যাঁ, মিথোলজিক্যাল অ্যালিউশন। এছাড়া হচ্ছে ধরো এই যে রাইজিং ফ্রম দ্য সি, ওকে, তো এটা একটা ভিজুয়াল ইমেজ, গ্রাফিক পিকচার। ওকে, নেক্সট হচ্ছে দেখো মেটাফরিক্যালি এই লাইনটাকে এইভাবেও বলতে পারো ফিগারেটিভলি, যে প্রটিয়াস ইজ নট জাস্ট এ গড, তিনি হচ্ছেন নেচারের যে মিস্টিক ট্রুথ, মিস্টিক এন্টিটি, তার মেটাফরিক ভার্সন। তার মানে বলা যেতেই পারে যে প্রটিয়াসের রেফারেন্সটা, ওকে, এটা ফিগারেটিভলি একটা মেটাফর ফর নেচারস মিস্টিক ট্রুথ, এইভাবে বলা যেতেই পারে। ওকে, আবার এখানে ধরো আমরা এইভাবে বলতে পারি যে নেচার ইজ এন্ডাউড উইথ ডিভাইন এজেন্সি, এই সেন্সে। ওকে, চলো, তো এই বিষয়গুলো এই লাইনটিতে, এই যে ধরো প্রোটিয়াস ইজ দ্য শেপ শিফটিং সি প্রফেট, ঠিক আছে, এইটি আমরা বা ইনার রেফারেন্স আমরা অনেক জায়গায় পেয়েছি। এটা রোম্যান্টিক আইডিয়ালিজম বলা যেতে পারে। ওকে, তো আবার কোথাও না কোথাও ধরো এইরকম আমরা বলতে পারি যে এটাকে যদি তোমার থিওরিটিক্যালি ইন্টারপ্রিট করতে চাও, যে এটা হচ্ছে যে সিগমন্ড ফ্রয়েড তার 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 অনুযায়ী তুমি এটাকে ইন্টারপ্রিট করতে পারো। কিভাবে? ধরো এই যে প্রটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, এটি একটি সিম্বল, কার সিম্বল না, যেন যে আমাদের সাপ্রেসড ট্রুথ থেকে আমাদের ট্রান্সফরমেশন ঘটছে কনসাসনেসের দিকে, বা আনকনসাস মাইন্ড যেটা এতদিন ছিল ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, সেখান থেকে যেন আমাদের একটা রিঅ্যাওয়েকেনিং ঘটছে। তাহলে এটা আমার ওই ফ্রয়েডিয়ান ফিলোসফিতে দিয়ে বা থিওরি দিয়ে তুমি বোঝাতে পারো। ওকে, এই যে ট্রান্সফরমেশন ফ্রম আনকনসাস মাইন্ড টু তোমার রিয়েলাইজেশন, বা ফ্রম সাপ্রেসড ট্রুথ টু কনসাসনেস, এই স্পিরিচুয়াল ইনস্টিংক্ট তার যে উত্থান, এইভাবে তুমি সাইকোলজিক্যালি বোঝাতে পারো। ওকে, সিগমন্ড ফ্রয়েডের থিওরি অনুযায়ী। লাস্ট লাইন, অর হিয়ার ওল্ড ট্রাইটন ব্লো হিজ রিচড হর্ন, অথবা, তাহলে দেখো প্রথম লাইন নাম্বার 13-তে তিনি বললেন যে এইভাবে সাইট, ইমেজ অফ আই, ওকে, তারপরে বলছে ইয়ার, ইমেজ অফ ইয়ার। ওকে, সো অর হিয়ার ওল্ড ট্রাইটন ব্লো হিজ রিচড হর্ন, অথবা, অর অল্টারনেটিভলি, হয়তো আমি ওখানে দেখতে পেলাম না, নতুবা শুনতে পেলাম, ঠিক আছে, কি ট্রাইটন, ট্রাইটন দেখো এই যে এই ইমেজটা ট্রাইটন। তো ধরে নিতে হয় যে মিথোলজি অনুযায়ী সন অফ পোসেইডন, তিনি সন্তান ছিলেন গ্রিক পুরাণে, যে হচ্ছে যে পোসেইডনের তিনি সন্তান ট্রাইটন। তো আমি বুঝিয়ে বলছি আগে, ব্লো ইজ রিচড হর্ন, ব্লো মানে বাজানো। ওকে, রিচড বলতে ধরে নাও যে কি বলবো, যে স্পাইরালড বা কয়েলড, হর্ন বলতে ইনস্ট্রুমেন্ট, তো শঙ্খ স্বরূপ কিছু একটি বাদ্যযন্ত্র, এই হচ্ছে বাংলা মানে আক্ষরিক অর্থ। তাহলে এখানে পুরোটার মানে কি, আগেই একজন পৌরাণিক দেবতার কথা তিনি বললেন, এরপর আরেকজনের কথা বলছেন, বৃদ্ধ ট্রাইটন, যেন তিনি শঙ্খ বাজাচ্ছেন এবং সেই শব্দটা যেন তিনি শুনতে পাচ্ছেন। কে শুনতে পাচ্ছেন? কবি। এই হচ্ছে লাইনের অর্থ। তাহলে এই লাইনটিকে যদি ইন্টারপ্রিট করা যায় তাহলে মানেটা কি? বলছি যদি না আমি প্রটিয়াসকে দেখতে পাই, অ্যাটলিস্ট আমি ট্রাইটনকে তো শুনতে পাবো। ট্রাইটন, অ্যানাদার সি deity, okay, who blows his conch or horn to steer the wind and water. এই দেখো ট্রাইটন, এটার ছবিটা কেটে গিয়েছে একটু, শঙ্খের স্বরূপটা। ওকে, তো এই যে বিষয়টা এখানে একটু বলি যে এই যে ট্রাইটন, তিনিও হচ্ছে যে সন অফ পোসাইডন। ওকে, এবং তিনি মারম্যান, মারম্যান বলতে হাফ ম্যান হাফ ফিশ। এই দেখো হাফ ম্যান হাফ ফিশের শেপে তিনি ট্রাইটন, তিনি এই কঞ্চ বাজাতেন শঙ্খের মতো করে, হ্যাঁ, এবং হচ্ছে যে এই যে কঞ্চ সেল ট্রাম্পেটের মতো করে তিনি ব্লো করতেন বা বাজাতেন।
সমুদ্রকে শান্ত করার জন্য, বা তার মধ্যে হচ্ছে যে তোমার ধরো আলোড়ন সৃষ্টি করার জন্য, এটা মিথোলজিতে বলা হয়। তো ধরে নাও যে এই যে ট্রাইটন এখানে কেন রেফার করেছেন ওয়ার্ডসওয়ার্থ, তো ধরে নিতে পারি যে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে নেচারের মিউজিকের কথা বলেছেন, নেচারের ডিভাইন সোর্সের কথা বলেছেন। ঠিক আছে, তাহলে দেখো তিনি এরকম ভাবে বোঝানো যেতে পারে যে হৃদয়ের যে স্পিরিচুয়াল সাউন্ড, স্পিরিচুয়াল সুর, যেমন আমরা সেলিং টু বাইজান্টিয়ামে পেয়েছিলাম কিছুটা সেই সুরের কথা, তিনি এখানেও যেমন ধরো ওয়ার্ডসওয়ার্থ বলতে চাইছেন যে এই যে স্পিরিচুয়াল টোন, স্পিরিচুয়াল টিউন, স্পিরিচুয়াল সাউন্ড, এটা আমাদের ভেতরে রিস্টোর করতে হবে। তাহলে দ্য পোয়েট ইম্যাজিনস হিয়ারিং দ্য মিথোলজিক্যাল ট্রাইটন বা মিথিক্যাল ট্রাইটন ব্লোয়িং হিজ ম্যাজিক্যাল হর্ন, বাজাচ্ছে। যদি না সেটা দেখতে পাই, এটা তো শুনতে পাবো। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে নেচারের ডিভাইন কল। কেন তিনি এইরকম ব্লোয়িং এর ইমেজ দিলেন? আরো তো অনেক ডিগ্রি ছিল। যেন তিনি বলছেন নেচার যেন আমাকে ডাকছে সর্বদা, নেচার যেন ওই সেল বাজিয়ে, কঞ্চ বাজিয়ে আহ্বান করছে, বা নেচার যেন আমাদের মনে একটা আলোড়ন তৈরি করার ক্ষমতা রাখে। আমরাই শুধু সেইটা শুনতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না। আমরা চোখে দেখতে পাচ্ছি না প্রটিয়াসকে, আমরা দেখতে পাচ্ছি না এই ট্রাইটনের ডাক বা নেচারের ডাক। এতটাই আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে মেতে গিয়েছি। তাহলে দেখো এই যে ট্রাইটনের হর্ন, এটি নেচারের ডিভাইন কল। যেন এই অডিটরি ইমেজটা আমাদের কাছে তুলে ধরেছে আমরা হিউম্যান বিংস, আমরা এই মডার্ন ওয়ার্ল্ডে এই ম্যাটেরিয়ালিজমের জন্য আমরা স্পিরিচুয়ালি ডেফ হয়ে গিয়েছি, ডাক শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কোথাও না কোথাও এই যে লাইনটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ঠিক ওই প্রথমের দিকে পার্টের অংশটা, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। গেটিং অ্যান্ড স্পেন্ডিং আমরা এতটাই অবসেসড হয়ে পড়েছি যে উই হ্যাভ বিকাম ডেফ টু নেচারস কল, নেচারস মিউজিক। এই কথাটি এখানে বোঝানো হচ্ছে। আবার দেখো একটু আগে যেটা আমি বললাম যে প্রোটিয়াসের ক্ষেত্রে ওই মনোথিজম এবং পলিথিজমের যে বিষয়টি, সেটাও এখানে রেফার করছে, মানে ট্রাইটনের ক্ষেত্রে সেটিও প্রযোজ্য। আমি আর আলাদা করে ডিসকাস করলাম না। ওই যে আমি বলতে চাইছি যে ওয়ার্ডসওয়ার্থ রেফার করেছে বা বোঝাতে চাইছেন যে কেন একজন একটি রিলিজিয়ানের একজনকেই মানবে, কেন হোমোজিনাস হতে হবে, কেন মনোথিজমকে প্রেফার করবে। ইন্ডিভিজুয়াল চয়েসেস থাকতেই পারে, যদি না থাকে তাহলে তো ওর সিপারের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে যাবে। এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন। সেই জন্য তিনি ধরে নিতে হয় যে ওয়ার্ডসওয়ার্থ ওই প্রটিয়াস এবং ট্রাইটন এই দুজনের মাধ্যমে তিনি একটা বিদ্রোহ করছেন, ওই থট, ওই সিস্টেমের এগেনস্টে চ্যালেঞ্জ করছেন, ক্রিটিসাইজ করছেন। ওকে, তো চলো দেখা যাক যে এই লাইনের মধ্যে আর কি কি তোমার ফিগার্স অফ স্পিচ রয়েছে। যেমন ধরো অবশ্যই ট্রাইটন এটি অ্যালিউশন, ঠিক আছে। আর এই যে ব্লো হিজ রিচড হর্ন, এই ফ্রেজটি অবশ্যই ইমেজ, অডিটরি এবং ভিজুয়াল। ওকে, আচ্ছা, তারপর ধরো হিজ রিচড হর্ন অ্যালিটারেশন, এইচ রিপিটেশন, ঠিক আছে। তাহলে রিপিটেশন অফ দ্য এইচ সাউন্ড। তারপর ধরো বলা যেতেই পারে যে সরি এই যে হিজ রিচড হর্ন, ঠিক আছে। তাহলে আমরা এটা কি মেটাফরিক্যালি বা ফিগারেটিভলি একটু আলোচনা করতে পারি যে ট্রাইটনের যে হর্নটা, এটা লিটারাল অবজেক্টের থেকে অনেক বেশি ফিগারেটিভলি বলা যেতে পারে যে স্পিরিচুয়াল মিউজিকের কথা বলা হচ্ছে, হুইচ উই হ্যাভ লস্ট, ঠিক আছে। এইগুলো বলা যেতে পারে। তাহলে এই যে দেখো ট্রাইটনের যে অ্যালিউশন আমরা অনেক জায়গায় পেয়েছি, অবিটসের মেটামরফোসিস যদি পড়ো তাহলে সেখানেও পাবে। আবার ট্রাইটনের মানে রেফারেন্স আমরা মিল্টনের লিসিডাসে পেয়েছি, ঠিক আছে। দেখো তাহলে এই যে লাইনটি লাস্টে রোম্যান্টিসিজম, অবশ্যই। তাহলে দেখো রোম্যান্টিক পোয়েটরা কেন মিথোলজি থেকে রেফারেন্স নিয়ে এসে, অ্যালিউশন নিয়ে এসে ব্যবহার করেন? শুধু কি রোম্যান্টিকরা এসকেপিস্ট সেই জন্য, রিয়েলিটি থেকে পালিয়ে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য? না, টু এক্সপ্লোর ডিপার ট্রুথস, ঠিক আছে। তাহলে ট্রাইটনের এই যে হর্নটা কিসের সিম্বল? লস্ট কসমিক হারমোনির সিম্বল। এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, দেখো একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল, আসলে লাইন বাই লাইন বোঝাচ্ছি, তো এই ভিডিওটা যদি একবার দেখে নাও আশা করি আর কোনো অসুবিধা থাকবে না। কমেন্ট সেকশনে বলতে পারো কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে যাবে। নমস্কার।